ঘি আমাদের লাগবেই, আর ঘি না পেলে আঙ্গুল কিভাবে বাঁকা করবেন? আঙ্গুল বাঁকা মানেও কি? প্রধান উপদেষ্টা সহ অনেকেই একমত পোষণ করেন যে এই আহ, গণভোটটা এই গণভোটটা খুব শীঘ্রই হওয়াটা দরকার। কিন্তু এই সরকারের মধ্যেই কিছু উপদেষ্টা খুব নেক্কারজনকভাবে একটি দলকে প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে একমত সহযোগিতা পোষণ করেন করছেন। মানে শীঘ্রই হওয়া দরকার মানে কি? বা মানে কিছু সংখ্যক 3 থেকে 4 জন উপদেষ্টা খুব নেক্কারজনকভাবে একটি দলের পক্ষ হয়ে তারা ভূমিকা পালন করছে আমি এবং বুঝতে পারছি না তিন গণভোট থেকে হচ্ছে না। চারজন উপদেষ্টা কারা যারা একটি দলের হয়ে কাজ করছে? এই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসবে কিনা নিশ্চিত না। আপনারা দেখবেন যে বিএনপি প্রস্তাব করছে এই উপদেষ্টাদের মধ্যে থেকেই সেই 2-3 জনকে আহ, তাদের সরকারের মন্ত্রী করতে। না, কিন্তু কিভাবে করছেন? আপনাদের পক্ষে না গেলে কি পক্ষপাতিত্ব বা অনিরপেক্ষতা বলছেন? দেশ জামাত ইসলামী সহ অন্য সব দলের পক্ষ থেকে এই দাবিটা খুব জোরালোভাবে দেওয়া হচ্ছে যে নির্বাচন শুরু হওয়ার আগে, তফসিল ঘোষণার আগে সমস্ত ডিসিএসপি কে বদলি করতে হবে এবং এটা করতে হবে র্যান্ডমলি, একেবারে লটারির ভিত্তিতে। আমি বিএনপি আমাদের এবং জামাত ভাগাভাগি করে নিয়েছেন ডিসিএসপিদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের, এটা তো একজন উপদেষ্টাই বলেছেন। আমরা নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি, কিন্তু এই দাবি যদি মানা না হয় তাহলে পরে এই দাবিটা এই আন্দোলনটা আরো শক্তিশালী আন্দোলন হবে। সেটা নিয়মতান্ত্রিক হবে না? মানে আঙ্গুল বাঁকা হবে যখন? নিয়মতান্ত্রিক মার্চ করে গেলেন, স্মারকলিপি দিলেন, এটাতে অনেক সময় টনক নড়ে না। সো এজন্য আপনার মানে এখানে দেয়ার আর স্কেলস। আপনি অল্প কিছু লোক নিয়ে আন্দোলন করছেন, আপনি আপনার সমস্ত জনশক্তিকে ময়দানে নামাচ্ছেন না। সো যখন মানে এখানে অনিয়মতান্ত্রিক না, সবই নিয়মতান্ত্রিক, কিন্তু কঠিন আন্দোলনের অর্থ হলো যে আপনি লক্ষ লক্ষ লোককে নিয়ে আপনি যমুনা ঘেরাও করতে যাবেন। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। কাদের আঙ্গুল বাঁকা করার হুমকি দিলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের? দাবি না মানলে 11 তারিখ ঢাকার চিত্র বদলে দেবার যে হুমকি দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তাতে কি ভয় পাবার কারণ আছে? 71-এ পাকিস্তানের দোসর হয়েও জামাতের রাজনীতি জায়েজ হলে স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ কেন চায় জামাত? এছাড়াও নারীর কর্মঘণ্টা, প্রাথমিকের সঙ্গীত শিক্ষক নিয়োগের তীব্র বিরোধিতা সহ নানা বিষয়ে জামাতের অবস্থান নিয়ে আছে প্রশ্ন। এসব নিয়ে আলোচনায় স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামীর মুখপাত্র ডক্টর নকিবুর রহমান। ডক্টর নকিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আমি ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমি আপনার কাছে কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাইব। শুরু করি যে সম্প্রতি জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার একটি বক্তব্য বেশ আলোচিত সমালোচিত হচ্ছে গণমাধ্যমে। তার বিভিন্ন বক্তব্যই আলোচনার শীর্ষে থাকে ইদানিং। সম্প্রতি যেটি নিয়ে কথা হচ্ছে সেটি বলছেন যে, আমি কোট করি তাকে, আপনারা চালাকি শুরু করেছেন, কথা বলবো, সেই বলবো, এই বলবো করতে করতে নির্বাচন কাছাকাছি চলে আসছে। আপনাদের চালাকি আমরা বুঝি, আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই, এই আনকোট। মানে এই হচ্ছে তার বক্তব্য। আমি আসলে আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা জানতে চাই যে আপনারা চালাকি শুরু করেছেন, কারা আসলে চালাকি শুরু করেছে? রূপক অর্থে নিশ্চয়ই সোজা আঙ্গুলে ঘি বলছেন, ঘি বলতে তিনি কি বোঝাচ্ছেন যে ঘি আমাদের লাগবেই, আর ঘি না পেলে আঙ্গুল কিভাবে বাঁকা করবেন? আঙ্গুল বাঁকা মানেও কি? ধন্যবাদ শারমিন চৌধুরী আপা, আমাকে আজকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি শুরুতেই বলে নিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, এবং নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন 1941 সালে জামাত ইসলামীর প্রতিষ্ঠা লগ্ন থেকেই রাজনীতি করে আসছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1979 সাল থেকে বাংলাদেশের এই ভূখণ্ডে বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে আসছে, সংগ্রাম করে আসছে। 1979 সালের পর থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করেছে। 1990 সালে স্বৈরাচার এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছে, যেটা 87 সালে শুরু হয়েছিল, এবং বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন 10 জন সংসদ সদস্যের সংসদ থেকে পদত্যাগের মাধ্যমেই সে আন্দোলন কিন্তু সূচিত হয়েছিল। দীর্ঘদিন আন্দোলনের পরে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছে। এরপরে
কেয়ারটেকার সরকার ব্যবস্থার দাবিতে 1900 মোটামুটি 93, 94, 95 সাল পুরাটাই বাংলাদেশ জামাত ইসলামী কেয়ারটেকার সরকারের বহালের জন্য আন্দোলন করেছে এবং সর্বশেষ 96 সালে সেটা সংবিধানে সংযুক্ত হয়েছে। এর বাইরেও শেখ হাসিনার নেতৃত্বে তদানীন্তন যে সরকার ছিল 1996 থেকে 2001 সাল পর্যন্ত, সেই সরকারের অগণতান্ত্রিক অবস্থা এবং বিভিন্ন দাবি দাওয়াতেও যে বাংলাদেশ জামাত ইসলামী শরিক ছিল। এবং সর্বশেষ আমরা যদি দেখি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দীর্ঘ 15 বছর, 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, সেই সংগ্রামেও বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করেছে। এখন যেটা আমাদের সামনে খুব শীঘ্রই একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচন শুধু নামকাওয়াস্তে নির্বাচনের জন্য নির্বাচন হলে তো সেটা গ্রহণযোগ্য হবে না। নির্বাচনের কিছু পূর্বশর্ত রয়েছে। লেভেল প্লেইং ফিল্ড অত্যন্ত জরুরি। এজন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 5 দফার দাবিতে আন্দোলন সংগ্রাম চলছে। শুধু জামাত ইসলামী না, সমমনা আরও 8টি দল মিলে বাংলাদেশ জামাত ইসলামী সহ সেই 8টি দল নিয়মতান্ত্রিক উপায়ে 5 দফার ভিত্তিতে 5 দফার দাবিতে আন্দোলন করছে। এবং প্রথম দফা হলো যে জুলাই সনদ, যেটা যে জুলাই সনদের 5 সবগুলো দফা দাবিগুলো সম্পর্কে নিশ্চয়ই আপনি আরেকটু বলবেন, কিন্তু প্রথমে যদি এটা একটু স্পর্শ করেন, যেটি আমি আসলে যেই বিষয়ে আমি জিজ্ঞাসা করছিলাম, তারপরে আমরা একে একে যদি একটু আসি যে আপনারা চালাকি শুরু করেছেন বলতে আপনারা মানে জামাত ইসলাম কাদেরকে চালাকি করছেন বলে বলছেন? আপনিও নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা বলছিলেন। ঘি না পেলে কিভাবে আপনারা অনিয়মতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক আন্দোলন এখনো করছেন? আঙ্গুল বাঁকা করা মানেটা কি সেটা একটু যদি আগে বুঝিয়ে বলেন। জি জি, তারপরে অবশ্যই আমি সেদিকেই যাচ্ছিলাম। আরো তো আছে। জি জি। আমি সেদিকেই যাচ্ছিলাম। সো এই যে দাবি, পাঁচ দফা দাবি, 5 দফা দাবি নিয়ে যদি আমরা পরে আলোচনা করি, আলোচনা পরে করব। আমরা দেখছি যে জুলাই সনদ, যেটাতে অধিকাংশ রাজনৈতিক দল, 6টি রাজনৈতিক দল বাদে এনসিপি সহ বামপন্থী কিছু রাজনৈতিক দল সেই জুলাই সনদে স্বাক্ষর করেনি, অধিকাংশ রাজনৈতিক দলই স্বাক্ষর করেছে। এবং মেক নো মিস্টেক, যে জুলাই সনদটা সবার পছন্দ মতো হবে এটা না। 4টি বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামী নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি সম্ভবত 16টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো সবাই সব বিষয়ে একমত হবে সেটা না, কিন্তু মোটা দাগে জুলাই সনদ একটা মোটামুটি সব দলগুলা কাছাকাছি জায়গায়, খুব বেশি ডিফারেন্স অফ ওপিনিয়ন নাই, এরকম একটা জায়গায় এসেছে। কিন্তু বিষয়টা হলো যে এই জুলাই সনদ যদি গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি না পায়, তাহলে পরে এই জুলাই সনদ শুধুমাত্র একটা কাগজি দলিল ছাড়া কিছুই হবে না। এবং এই জুলাই সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়াটা জরুরি। এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টা সহ অনেকেই একমত পোষণ করেন যে এই গণভোটটা খুব শীঘ্রই হওয়াটা দরকার। কিন্তু এই সরকারের মধ্যেই কিছু উপদেষ্টা খুব নেক্কারজনকভাবে একটি দলকে প্রধান উপদেষ্টা সহ একমত, খুব মানে পরিষ্কারভাবে সহযোগিতা পোষণ করেন করছেন। মানে শীঘ্রই হওয়া দরকার মানে কি? মানে শীঘ্রই বলতে কি বোঝাচ্ছেন আপনি, যে প্রধান উপদেষ্টাও একমত পোষণ করেন যাতে? প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর যে কয়বার আলোচনা হয়েছে এবং অন্যান্য দলের যে আলোচনা হয়েছে, নীতিগতভাবে সরকার মনে করে যে এই জুলাই সনদের আইনি ভিত্তিটা জরুরি নির্বাচনের জন্য। কিন্তু সরকারের মধ্যে থেকেই কয়েকজন উপদেষ্টা, এবং আমি উপদেষ্টাদের নাম তাদের প্রতি সম্মান রেখেই মেনশন করছি না, বাট বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে কারা তারা, কিছু সংখ্যক 3 থেকে 4 জন উপদেষ্টা খুব নেক্কারজনকভাবে একটি দলের পক্ষ হয়ে তারা ভূমিকা পালন করছে। এবং তাদের কারণেই এই আসলে কিন্তু বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না 3 থেকে 4 জন উপদেষ্টা কারা যারা একটি দলের হয়ে কাজ করছে। আমি 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 তাদের নাম বলছি না, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আশা করব যে তারা তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। এবং মানে দিস ইজ এ ওয়ার্নিং ফর দেম। এবং বাংলাদেশের অধিকাংশ জনগণ বুঝতে পারছে যে এই 4 জন ব্যক্তি কারা। এবং এই 4 জন ব্যক্তিদের মধ্যে আপনারা দেখবেন, যদি পরবর্তীতে সরকার গঠিত হয় এবং এই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসবে কিনা নিশ্চিত না, আপনারা দেখবেন যে বিএনপি প্রস্তাব করছে এই উপদেষ্টাদের মধ্যে থেকেই সেই 2-3 জনকে তাদের সরকারের মন্ত্রী করতে। আমি তাদের নাম নিতে চাচ্ছি না, কিন্তু বিষয়টা হয়েছে এখানে যে কিছু উপদেষ্টা বাড়াবাড়ি রকম অনিরপেক্ষতা তাদের ভূমিকার মাধ্যমে প্রকাশ করছেন। এ কারণেই
নিয়মতান্ত্রিক আন্দোলন অর্থ এই না, সব একটা যে কথা বলা হয় যে সরলতাকে দুর্বলতা ভাববেন না, বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে তার অর্থ এই না যে অনিরপেক্ষ এবং অযৌক্তিক একটা সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশের জনগণ জামাত মানে ইসলামী সহ অনিরপেক্ষ বা যদি বলি পক্ষপাতিত্ব করছেন, তারা আসলে কারা আপনি বলছেন না, কিন্তু কিভাবে করছেন? আপনাদের পক্ষে না গেলে কি পক্ষপাতিত্ব বা অনিরপেক্ষতা বলছেন যাকে আপনি? এটা এটা ঠিক না, কিন্তু বিষয়টা হলো যে তাদের অনিরপেক্ষতার বিভিন্ন বিভিন্ন প্রমাণাদি যেমন? রয়েছে। যেমন আপনি যদি দেখেন যে একেবারে শুরুতেই যদি আমরা বলি যে আহ, আপনার এই গণভোটটাই একটা বড় বিষয়, যে সরকারের অধিকাংশ সদস্য একমত পোষণ করার পরও যেই কারণে আহ, আপনার গণভোটটা নির্বাচনের আগে হচ্ছে না, এটা তাদের একটা অনিরপেক্ষতার প্রমাণ। আর একটা বড় বিষয় যেটা, এবং 5 দফার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর এটা একটা বড় দাবি, যে লেভেল প্লেইং ফিল্ড, যে প্রশাসনে যে ডিসি এবং এসপি যারা বিভিন্ন জায়গায় আছে তাদের মধ্যে অনেকেই সেই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে আছে, এবং আপনারা দেখেছেন যে ইতিপূর্বে বাংলাদেশে যে নিরপেক্ষ নির্বাচনগুলো হয়েছে 1991 সালে, 96 সালে এবং 2001 সালে, এই তিনটা নির্বাচনই মোটামুটি সার্বজন স্বীকৃত নিরপেক্ষ নির্বাচন। এবং এই নির্বাচনের সবচেয়ে বড় এলিমেন্ট যেটা ছিল যে যেদিন কেয়ারটেকার সরকার ক্ষমতা গ্রহণ করেছেন, তারা প্রশাসনকে একেবারে ঢেলে সাজিয়েছেন, রদবদল করেছেন, কারণ ডিসি এবং এসপি তাদের কিন্তু একটা ভূমিকা থাকে নির্বাচনে। এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্য সব দলের পক্ষ থেকে এই দাবিটা খুব জোরালোভাবে দেওয়া হচ্ছে যে নির্বাচন শুরু হওয়ার আগে, তফসিল ঘোষণার আগে সমস্ত ডিসিএসপিকে বদলি করতে হবে, এবং এটা করতে হবে র্যান্ডমলি, একেবারে লটারির ভিত্তিতে। আমি চট্টগ্রাম ডিসি কিংবা খুলনার ডিসি যে আছেন তাকে সেই জায়গায় রাখবো, কিংবা আমি যাকে পছন্দ করি যে আমাকে অমুক এলাকায় হেল্প করতে পারবে তার ব্যাপারে আমরা তদবির করব, এটা করতে দেওয়া হবে না। সো এই লেভেল প্লেইং ফিল্ড এবং এই প্রশাসনের রদবদলটাকেও কিছু কিছু উপদেষ্টা খুব নেক্কারজনকভাবে এ ব্যাপারে রোড ব্লক তৈরি করছেন, এটাও আর একটা বড় বিষয়। সো এই এই জিনিসগুলো যদি তো চলতে এটা থাকে তো আপনারা নাকি তাহলে তো ভাগাভাগি করে নিরপেক্ষ নিয়েছেন, নির্বাচন আপনারা সম্ভব এবং হবে না। এবং এবং বিএনপি বিএনপি আমাদের এবং জামাত ভাগাভাগি করে নিয়েছেন ডিসিএসপিদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা তো একজন উপদেষ্টাই বলেছেন এবং না, চোখের এখন সামনে এটা হয়েছে, তার উপদেষ্টার চোখের সামনে। ব্যক্তিগত মতামত। কিছু ডিসিএসপিদের তো ডেফিনেটলি, আপনি যদি দেখেন যে বাংলাদেশের যারা যারা এই বিসিএস প্রশাসনে যারা আছেন তারা সবাই একটা না একটা সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ছাত্রী ছিলেন। তাদের অবশ্যই ছাত্র জীবনে তাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এবং এবং বিভিন্ন তারা ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবির কিংবা জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য হয়ে থাকতে পারে, এটা কোনো দোষ না। কিন্তু তারা যখন তাদের দায়িত্ব পালন করবেন সেখানে তারা সততা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন কিনা এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। ছাত্রলীগ যদি এবং ছাত্র আমরা দীর্ঘ জীবনে থাকে 1 বছর তাহলে ধরে দোষ। দেখেছি যে এটার ব্যতয় ঘটেছে অনেক হ্যাঁ, জায়গাতে। যদি মানে ছাত্র শিবির বা জাতীয়তাবাদী ছাত্র দলের মানে ছাত্র দল যদি করে তাহলে দোষের না, কিন্তু যদি শিক্ষা জীবনে ছাত্রলীগ করে থাকে তাহলে তাদের দোষের হবে। না, এখানে আরেকটা বিষয় যেটা আপনাকে মানে সব এই বিষয়গুলো এক পাল্লায় মাপা যাবে না, কারণ বিগত 15 বছরে এই সরকারি নিয়োগটাকে একেবারে দলীয়করণ করা হয়েছে। এবং যাদের স্পেশালি আমরা দেখেছিলাম যে আপনি যদি মানে কোন জেলা ভিত্তিক অধিকাংশ চাকুরিজীবী, পুলিশে স্পেশালি আপনারা যদি দেখেন, খুব খুব নেক্কারজনকভাবে আপনারা দেখবেন যে গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জের প্রাধান্য, যে কিশোরগঞ্জ থেকে আপনার প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্ট দুজনই কিশোরগঞ্জের মানুষ ছিলেন, এবং গোপালগঞ্জ শেখ হাসিনার এলাকা হওয়ার কারণে। সো এই যে আহ, মানে অযোগ্য ব্যক্তিদেরকে শুধুমাত্র দলীয় বিবেচনায় আহ, সরকারি প্রশাসনে নিয়োগ করা এবং তাদের 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 মাধ্যমে বিগত 15 বছরে ফ্যাসিজম প্রতিষ্ঠা করা, সো এটা ডেফিনেটলি এক পাল্লায় মাপা যাবে না। না, কিন্তু আমি যদি প্রশ্নটা সুতরাং একটু এই ঘুরিয়ে করি, বিষয়টাকে আমাদের ধরুন যদি আমি অবশ্য কনসিডারেশনে আনতে প্রসঙ্গের হবে। বাইরে যাচ্ছি, তারপরে যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে করি যে গোপালগঞ্জ আর কিশোরগঞ্জেও নিশ্চয়ই যোগ্য ব্যক্তি আছেন, মানে গোপালগঞ্জ বা না, অবশ্যই কিশোরগঞ্জ বলে অবশ্যই যোগ্য হবেন না কিশোরগঞ্জ এমন তো এবং কথা নাই। গোপালগঞ্জ যোগ্য তারা ব্যক্তি কি আছে, এখন কিন্তু থাকতে পারবেন? তারা কি যেতে পারবেন মানে এই এখন তাদের পদগুলোতে? সবাইকে তো এখন ম্যাস এক্সোডাস তো হয়নি। আমরা কি দেখেছি যে একেবারে পার্জ হয়েছে প্রশাসনে শুধুমাত্র? সো বেসিক্যালি যারা একেবারে মানে চিহ্নিত, ছাত্রলীগ করাদের পুলিশ থেকে বাদ দেওয়া হয়েছে, ওই যে নিয়োগ যখন হচ্ছিল তখন তাদেরকে বাদ কিছু দেওয়া হয়েছে, কিছু তখন আপনি ব্যক্তিদের বাদ বলছেন। দেওয়া হয়েছে কারণ তাদের মধ্যে অনেকেই বিগত 15 বছর এবং স্পেশালি এই জুলাই আন্দোলনের সময় তাদের ভূমিকার কারণে। সো এবং আপনার আমি দর্শকদের সাথে আবারও শেয়ার করি যে
বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সো নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং যে সংগঠনগুলো প্রকাশ্য রাজনীতি করছে তাদেরকে তো এক এক পাল্লায় মাপার সুযোগ মনে হয় নেই। আচ্ছা আচ্ছা, আবার তাহলে পুরনো প্রশ্নেই আসি, আসলে যেটা আসলে আজকের মূল প্রসঙ্গ। ওই চালাকি কারা করছেন, সেই উপদেষ্টারা নাকি, মানে কারা চালাকি করছেন এটা আমি এখনো বুঝতে পারলাম না। জি জি, ঘিটা চালাকি কি, তারাই ঘি করছেন, কি, সেই ঘি কি উপদেষ্টারাই লাগবে, চালাকি মানে করছেন। ঘি আমাদের লাগবেই, সেই ঘি জিনিসটা কি আসলে রূপ করতে বলছেন? সেই আর আঙ্গুল বাঁকা। এগেন, জি, মানে এখানে এখানে লিটারালি সবকিছু নিলে তো মুশকিল, কারণ এজন্যই রাজনৈতিক এজন্যই আমি নেতারা রূপকথা, আমি বুঝতেই পারছি রূপকথা হয়েছে, আপনারা না, কি মিন রাজনৈতিক করছেন। নেতারা যখন বক্তব্য রাখেন সেই বক্তব্যে তারা উপমা ব্যবহার করেন। সো এখানে মূল বিষয়টা হলো যে দাবি আদায় করা, এবং সেই দাবিটা হলো যে 5 দফা দাবির কথা বারবার বাংলাদেশ জামাত আচ্ছা, ইসলামী বলে আসছে। সেই দাবিগুলা আদায় করার জন্য আমরা নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি। কিন্তু এই দাবি যদি মানা না হয় তাহলে পরে এই দাবিটা, এই আন্দোলনটা আরো শক্তিশালী আন্দোলন হবে। সো এটাই সেটা নিয়মতান্ত্রিক হবে না, মানে আঙ্গুল বাঁকা হবে যখন। নিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিক মানেই যে সবসময় যে আপনার নিয়মতান্ত্রিক এবং অনিয়মতান্ত্রিক এই বিষয়টা সবগুলাই নিয়মতান্ত্রিক। আমরা যদি বিভিন্ন আন্দোলনগুলার আহ, আহ, ইতিহাস দেখি, আপনার সিম্পল শান্তিপূর্ণ আন্দোলনে আপনি মার্চ করে গেলেন, আহ, স্মারকলিপি দিলেন, এটাতে অনেক সময় টনক নড়ে না। সো এজন্য আপনার মানে এখানে দেয়ার আর স্কেলস। আপনি অল্প কিছু লোক নিয়ে আন্দোলন করছেন, আপনি আপনার সমস্ত জনশক্তিকে ময়দানে নামাচ্ছেন না। সো যখন মানে এখানে অনিয়মতান্ত্রিক না, সবই নিয়মতান্ত্রিক, কিন্তু কঠিন আন্দোলনের অর্থ হলো যে আপনি লক্ষ লক্ষ লোককে নিয়ে আপনি যমুনা ঘেরাও করতে যাবেন। সো সেটা কঠিনতম আন্দোলন, এবং এটার অর্থ এই যে আপনার দাবি আদায়ের জন্য আপনি স্টিল নিয়মতান্ত্রিকভাবেই কাজ করবেন, কিন্তু আপনি ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেবেন। জি, সেটা কি আপনারা 11 তারিখে সেরকম কিছুই করবেন? মানে আমরা দেখছি না, যে 11 তারিখে তো মিয়া গোলাম বিক্ষোভের পরোয়ার বলছেন যে আয়োজন। ঢাকার চিত্র বদলে দেবেন, মানে 5 দফা দাবি এই যদি না মানা হয় তাহলে। না, অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী তো ইজ কেপেবল। বাংলাদেশে ঢাকা শহরে লক্ষ লক্ষ লোকের সমাগম করানো তো বাংলাদেশ জামাত ইসলামের জন্য খুব কঠিন বিষয় না। লেটস ওয়েট অ্যান্ড সি কি আচ্ছা হয়। আচ্ছা, তার মানে এরকম একটা আভাস আছে যে লক্ষ লক্ষ লোক সমাগম হতে পারে 11 তারিখে, কারণ 11 তারিখে উল্লেখ করে বলছেন যে যদি দাবি আদায় না হয়, 5 দফা দাবি মানা না হয়, তাহলে ঢাকার চিত্র বদলে দেবেন। না, ডেফিনেটলি আপনার 11 লক্ষ আপনার বাংলাদেশ, আপনি যদি দেখেন যে বিগত দিনগুলোতে গত 4-5 দিনে বাংলাদেশ জামাত ইসলামীর যে সমস্ত প্রার্থী ঢাকা শহরে নির্বাচন করছেন তারা কিন্তু ব্যাপক শোডাউন করেছেন। সো ওই ওই জনশক্তিগুলাই যদি, যারা শোডাউন করছেন তাদেরকে যদি আপনি এক জায়গায় আনেন, তখন তখন সেখানে তো লক্ষাধিকের জি, উপরেই লোক হয়ে মানে যাবে। আপনাদের সো এটা সক্ষমতা আছে, সেটি সেটি আপনি বলছেন। হ্যাঁ, তার মানে ওরকম কিছু একটা আশা বা আশঙ্কা করতে পারে লেটস ঢাকাবাসী। লেটস ওয়েট অ্যান্ড সি, লেটস নট জি, পুল দ্য ট্রিগার মানে বিফোর ওই ইট লেটস ওয়েট অ্যান্ড সি বলতে হ্যাপেন্স। 11 তারিখের কথা তো বলেই দিচ্ছেন মিয়া গোলাম পরোয়ার এখন। এবং এই 11 তারিখের মধ্যে 5 দফা দাবি যে মানা যাবে না, সেটা অনেকটা বোঝাও যায় যে 5 দফা অনেক কিছু আছে, সেই এত কিছু মানবে কিভাবে 11 তারিখের মধ্যে। না, এখানে এখানে একটু বলে নেই যে 5 দফা দাবির, আপনি একটা রাজনৈতিক দল হিসাবে আপনি তো দাবি করতেই পারেন অনেক কিছু। এখন আপনার দাবি, আপনার 5 দফা দাবির সবগুলা দাবি মানা হবে, এবং না মানলে আমরা নির্বাচন করব না, কিংবা না মানলে আমরা কোনো কথাই শুনবো না, বিষয়টা এরকম না। আপনি 5টা দাবি করেছেন, 5টা দাবির মধ্যে তো এবং 5টা দাবির মধ্যে সবগুলো দাবি বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যৌক্তিক। এখন সরকার যদি এই দাবিগুলোর মধ্যে সবগুলাকেই অযৌক্তিক বলে, ফাইন, দে হ্যাভ টু সে দ্যাট। এখানে চালাকি করার কোনো সুযোগ নেই। সুতরাং ইটস 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 অ্যাবাউট এ কনভারসেশন। সুতরাং আপনার এই দাবিগুলোর মধ্যে যদি সরকার কোনো একটা দাবিকে যৌক্তিক মনে করেন এবং একাধিক দাবিকে যৌক্তিক মনে করেন, তাহলে পরে এটার একটা টাইম লাইন তারা দিতে পারেন যে এই সময়ের মধ্যে আমরা দাবিগুলা মানব। কিন্তু এগুলা নিয়ে কিছু কালক্ষেপণ করা হচ্ছে, কিছু চালাকিও করা হচ্ছে। সো এই বিষয়টা ইটস নট এক্সপেক্টেড, এবং ইটস নট কুল। মানে ধরেন 5 দফা দাবি কি, পিয়ার, দুই কক্ষে পিয়ার নিশ্চিত করতে হবে, আপনারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড, বিচার, এই বিষয়ে দৃশ্যমান বিচার হতে হবে, এবং জাতীয় পার্টি সহ 14 দল তাদের কর্মসূচি বা কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে। এগুলো সব 11 তারিখের মধ্যে, মানে এগুলো কিভাবে 11 তারিখের মধ্যে করবে না সরকার? না, এখন এখন এটা বিষয়টা হলো যে প্রথম দফা দাবি যেটা, মানে 5 দফা দাবির মধ্যে 1 নাম্বার দাবিটা হলো জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা, এবং এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, এবং এই দাবির সাথে বাংলাদেশের অধিকাংশ জনগণ একমত পোষণ করে। সো এই জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন করার জন্যই তো আপনাকে গণভোটটা
নির্বাচনের আগে করতে হবে, তা না হলে আপনি কিসের ভিত্তিতে নির্বাচন করবেন? সুতরাং এই বিষয়টার ব্যাপারে একটা সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে তো আসতেই পারে। আর বাকি 2 নাম্বার যে দাবি, সেটা হলো উভয় কক্ষে পিআর। এর মধ্যে অলরেডি হাফ অ্যাচিভড। দ্বিতীয় দফার যেই অর্ধেক অংশ, উচ্চকক্ষে পিআর অলরেডি জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। নিম্নকক্ষে পিআর হয়তো এই নির্বাচনে হবে না, কিন্তু জাস্ট বিকজ সামথিং ইজ নট গোনা হ্যাপেন, আপনি তো ইউ ক্যান নট গিভ আপ ইউর প্যাশন, দাবি তো জানাতেই পারে। 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। এবং এটা নিশ্চিত করার একটা বড় উপায় হলো যে সমস্ত প্রশাসন ডিসিএসপিকে শাফল করা এবং এটা র্যান্ডম লটারির ভিত্তিতে নিয়োগ করা, কেউ যেন চুজ করে কোনো এলাকায় ডিসিএসপি নিয়োগ না দিতে পারে। 4 নাম্বার হলো যে ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার করা। এবং 5 নাম্বার দাবি হলো যে স্বৈরাচারের দোসর যারা ছিল, জাতীয় পার্টি সহ 14 দল, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা। সো আপনার 5টা দাবির সবগুলা দাবি একদিনে পূরণ হবে সেটা না, কিন্তু প্রথম দফাটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই প্রথম দফা দাবিটার ব্যাপারে একটা টাইমলাইন, কারণ ফেব্রুয়ারি ঘনিয়ে আসছে, আমাদের নির্বাচনের 100 দিনেরও কম সময় আছে। এবং ফেব্রুয়ারিতে নির্বাচন জামাত ইসলামীর একটা বড় দাবি, কিন্তু সেই নির্বাচনই তো আপনি কোনো আইনি ভিত্তিতে করতে পারবেন না যদি আপনার একটা গণভোট, সেটা জুলাই সনদের বৈধতার জন্য একটা যদি আইনি ভিত্তির জন্য গণভোটটা যদি না হয়। হোয়াট ইফ, আমি হাইপোথেটিক্যালি বলছি যে আপনি বিএনপি যে প্রস্তাব করছে যে আপনি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করবেন, এটার অনেকগুলো লজিস্টিক্যাল সমস্যা আছে। সেটা হলো যে মানুষ শুধু মার্কাতে ভোট দিয়ে চলে আসবে, সেকেন্ড পেজ হয়তো অনেকে খেয়ালই করবে না। সো এটার সাথে মানুষ ইউজ টু না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে হোয়াট ইফ সেই গণভোটে না জয়যুক্ত হয়, তাহলে তো নির্বাচনটাই একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে, কারণ সেই নির্বাচনের কোনো আইনি ভিত্তি থাকবে না। সুতরাং কেন এই নির্বাচনই কেন আইনি প্রশ্নবিদ্ধ ভিত্তিটা, হবে? গণভোটে না হলে নির্বাচনই কেন প্রশ্নবিদ্ধ হবে? কারণ নির্বাচন কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে? জাতীয় এই নির্বাচন নির্বাচনটা, নির্বাচনের মতো হয়ে গেল, গণভোটটা না, না হয়ে নির্বাচন গেল। তো নির্বাচনের মতো হতে পারবে না, কারণ নির্বাচন তো কোনো একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে দিয়ে হতে হবে। এখন যেই কাঠামোর মধ্যে আছে, না, ধরুন ডেফিনেটলি ফেব্রুয়ারিতে কেয়ারটেকার নির্বাচনটা সরকারের, কিভাবে হবে? সেভাবেই তো, মানে সেই সাধারণভাবেই নির্বাচন হবে, সাথে না একটা না না, বিশেষ, যদি বিএনপি যেটা বলছে আর একটা বিষয় থাকবে, সেটি হচ্ছে গণভোটের যেটি। কিন্তু নির্বাচনটা কিসের ভিত্তিতে হচ্ছে? কারণ বাংলাদেশে ট্রেডিশনাল কনস্টিটিউশনাল যেই চেঞ্জ অফ গভর্নমেন্ট আছে, সেখান থেকে তো আমরা একটা ব্রেক নিয়েছি। বাংলাদেশে সংবিধানে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কিছু নাই। ডেফিনেটলি হাইকোর্টের একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হয়েছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তো 90 দিন। এই 1.5 বছর, 1.5 বছরের বেশি সময় মেয়াদের তো কোনো অন্তর্বর্তী সরকারের কোনো বিধান সংবিধানের মধ্যে নেই। সো জুলাই চার্টারে জুলাই চার্টার যখন গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি পাবে, তখন নির্বাচনটা কিন্তু এই জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচনটা হচ্ছে। সুতরাং আপনার কোনো আইনি জটিলতা থাকলো না। না, কিন্তু এর আগে হয়েছে না 11 সরকার বা তত্ত্বাবধায়ক 11 সেই সেনা শাসিত না না, সরকার, সেগুলো তো হয়েছে। তারপরে তো সেটিকে বৈধতা দেওয়া হয়েছে। তো এই সরকার, পরের সরকার এসে বৈধতা না, দেবে? বিষয়টা হলো যে নজিরবিহীন তো না বিষয়টা। 11-11 সময় তো কেয়ারটেকার সরকারের বিধান সংবিধানে সংযুক্ত ছিল। এবং সেটি তো সে 3 সময় মাসের মার্শাল ল সংবিধানে ছিল, তারপর সেটি তো বছর 18 মাস হয়ে গেল, পার হয়ে যাচ্ছে, তারপরে নির্বাচন হলো 2 বছর। না, এটা তো একটা সাংবিধানিক জটিলতা তৈরি করেছিল, কিন্তু এবার আমরা সেই জটিলতার মধ্যে যেতে চাচ্ছি না। আমরা গণভোটও তো একটা সংবিধানে আইনি, নাই আমাদের, সেটাও বা কি করে জি, করবেন? মানে সংবিধানই যদি আপনারা বলছেন যে সেটার স্বার্থে, তাহলে সংবিধানে তো গণভোটও না, নাই। বিষয়টা হলো যে এখানে আরো আপনার মানে আইনি বৈধতার, নির্বাচনের আইনি বৈধতার একটা একটা বিষয় রয়েছে। দ্বিতীয় বিষয় হলো যে এখানে এমন কিছু বিষয় আছে, যেমন অলমোস্ট 14টা বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো নোট অফ ডিসেন্ট দেওয়ার অর্থ হলো যে আমরা এটা চাই না। সুতরাং তারা যখন ক্ষমতায় আসবে, তখন কিন্তু ওই বিষয়গুলোকে তারা, দে উইল নট বি ইন্টারেস্টেড। এর আগেও আমাদের যদি অভিজ্ঞতাগুলো আমরা দেখি, যে 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 3 জোটের রূপরেখার কথা আপনার মনে আছে। সেই 3 জোটের রূপরেখাতে কেয়ারটেকার সরকার অন্তর্ভুক্তি একটা বড় দাবি ছিল, বিচার বিভাগিক পৃথকীকরণের একটা দাবি ছিল, সাথে সাথে যে বিশেষ ক্ষমতা আইন বাতিলের একটা দাবি ছিল, যেটার কারণে যে কোনো ব্যক্তিকে হ্যারাস করা যায়। আজ পর্যন্ত কিন্তু সেই বিচার বিভাগ পৃথকীকরণ হয়নি। সেই বিশেষ নিরাপত্তা আইন কিন্তু এখনো
বাতিল হয়নি, বহাল তবিয়তে আছে। এবং আপনি জানেন যে কেয়ারটেকার সরকারের আন্দোলনের জন্য সেই আঙ্গুল কিন্তু বাঁকা করা লেগেছে, সোজা আঙ্গুলে কিন্তু কেয়ারটেকার সরকারের দাবিও কিন্তু পালন সংবিধানে অন্তর্ভুক্ত করা যায়নি। সেই একটা মানে একটা কি বলা যায় যে একটা একটা অনিয়মতান্ত্রিক একটা নির্বাচন হলো, সেই নির্বাচন খুব অল্পস্থায়ী হলো, সেই নির্বাচনের মাধ্যমে ভ্যালিডেট করে কেয়ারটেকার সরকারের দাবি বাস্তবায়িত হয়েছিল। প্রশ্নটা তো আমার ছিল এই যে যে বিষয়গুলো, গণভোটের সাথে মানে এটা জাতীয় একটা নির্বাচনের রাজনৈতিক বৈধতা দল কিভাবে যখন গণভোট ক্ষমতায়, দেবে, এটা আমার প্রশ্ন ছিল। কিন্তু আপনি যখন এই প্রসঙ্গ বলছেন যে কেয়ারটেকারের জন্য আপনাদের আঙ্গুলটা বাঁকা করতে হয়েছিল, কিন্তু তারপর যখন কেয়ারটেকারটা বিতর্কিত হয়ে গেল, সেই যে বিচারপতিদের বয়স বাড়িয়ে দেওয়া হলো, বিচারপতি কে এম হাসান সেটি নিতে অস্বীকার করলেন, তারপরে সংবিধানের সবগুলো বিকল্প, 4টি বিকল্প বাদ রেখে ইয়াজউদ্দিন আহমেদ হয়ে গেলেন প্রধান নির্বাচন কমিশনার। একপাক্ষিক একটা নির্বাচন যখন হতে যাচ্ছিলেন, তখন একে একে উপদেষ্টারা পদত্যাগ করছিলেন। তখন সেই সময় বা সেই আন্দোলনে, তখন যখন আওয়ামী লীগ আন্দোলন করছিল এইটার বিরুদ্ধে, কে এম হাসানের মানে বিচারপতিদের বয়স বাড়ানো, কে এম হাসানকে প্রধান বিচারপতি করা, বা ইয়াজউদ্দিন আহমেদ যখন প্রেসিডেন্ট সহ তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়ে গেলেন, তখন তো আবার আপনারা আঙ্গুল মানে বাঁকা আঙ্গুলটাকে সোজা করতে চাচ্ছিলেন, অপর পাশে ছিলেন। না, এটা এভাবে সরলীকরণ করাটা মনে হয় ঠিক হবে না। ডেফিনেটলি এটা দুঃখজনক। আপনি যেই প্রেমিসটা বললেন, এটা ডেফিনেটলি আমি একেবারে উইদাউট এনি হেজিটেশন আমি বলবো যে ইট ওয়াজ আনফর্চুনেট। বিচারপতিদের বয়স নিয়ে যেই কাজগুলো করা হয়েছে, সেই কাজগুলো খুবই দুঃখজনক। ডেফিনেটলি সে সময় বাংলাদেশ জামাত ইসলামী সেই জোটের শরিক ছিল। প্রাইভেটলি বাংলাদেশ জামাত ইসলামী, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশ জামাত ইসলামী বিষয়টা পছন্দ করেনি, কিন্তু পাবলিকলি তারা কোনো স্টেটমেন্ট দেওয়ার মতো অবস্থায় সে সময় ছিল না। সো এটা হলো একটা বিষয়। এই কারণেই জুলাই সনদটা দরকার, যে স্টেটমেন্ট আপনি না ইচ্ছা দিলেও করলেই। আওয়ামী লীগ যখন আন্দোলন করছিল, তাদের সেই মানে না, আমি সেখানে যাচ্ছি। সহিংস আওয়ামী আন্দোলন, লীগের, তখন তার আন্দোলনের অপরপক্ষে আপনারা ছিলেন, আপনাদের সাথেই এই না সহিংস। আমরা না, আওয়ামী লীগের আন্দোলন তো এটা কোনো ওখানে আমরা আসছি যে এই মানে আপনার এই বিচারপতির বয়স বাড়ানো, এই বিষয়গুলো খুব আনফর্চুনেট, এবং এটা করা হয়েছে, এটা এটা হঠকারী বলতে হবে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু, আপনি যদি বলেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগের আন্দোলনের প্রেক্ষাপট আপনি জানেন যে 2006 সালের 28শে অক্টোবর সরকারের যেই শেষ দিন ছিল, সেখানে একেবারে সাপের মতো মানুষকে যে পিটিয়ে রাস্তার উপরে 28শে অক্টোবর হত্যা করেছিল, সেই মানে ফ্যাসিবাদের সূচনা কিন্তু 28শে অক্টোবর 2006 সালেই। এবং মানে ডেফিনেটলি এই 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 বিষয়টাকে ওসিলা করে আওয়ামী লীগ 111-এর ক্ষেত্রটাই প্রস্তুত করেছিল উইথ প্রেসক্রিপশন অফ ডিফারেন্ট ফরেন গভর্নমেন্ট। এটা পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি যারা আমাদের পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্ট ছিলেন, তাদের যেই বায়োগ্রাফি, সেখানে কিন্তু তারা বলেছেন। সো এটাকে ওইভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন বলে সরলীকরণ করা হবে না। এবং এখানে আমি আরেকটু বলে রাখি যে সেই সময় যে পুরা জাতির সামনে একটা প্রতারণা করা হয়েছিল দুই মহাসচিবের সংলাপের নামে, আব্দুল জলিল এবং মান্নান ভূঁইয়া, দুইজন পুরা জাতির সাথে তামাশা করেছেন তারা। এবং এটা নিয়েও কিন্তু তারা পরবর্তীতে বলেছেন যে তারা আসলে কোনো কথাবার্তাই বলেননি, তারা নিজেরা খোশ গল্প করেছেন, কিন্তু জাতিকে বুঝিয়েছেন যে তারা খুব সিরিয়াস বিষয়ে কথা বলছেন। এবং পরবর্তীতে মান্নান ভূঁইয়া কিন্তু বিএনপিকেও ওন করেনি, বিএনপি থেকে পদত্যাগ করে তিনি অন্য একটা রাজনৈতিক দল করেছেন। সো এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে এরকম ব্যক্তিরা দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশকে সংকটের মুখে ফেলেছেন। এবং এই সংকটের জন্যই পুরা দেশকে গত 2006 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত, 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত পুরা জাতি একটা চরম মূল্য দিয়েছে। সেই হাজার হাজার মানুষ, যে পেছনে যে সংকটের পেছনে যে কারণটা আপনিও এগ্রি করছিলেন, আপনারা কি নিজেদেরকে দোষী মনে করেন তার জন্য? মানে সেখানে আপনারাও সেই সময় সরকারের সঙ্গী ছিলেন বা জোট সঙ্গী না, ছিলেন। ডেফিনেটলি আমাদের 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 রাজনৈতিক কার্যক্রম যদি আমরা দেখি দীর্ঘদিন ধরে, ডেফিনেটলি রাজনৈতিক সিদ্ধান্ত তো ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই না, তাই না? সো আমাদের রাজনৈতিক ভুল তো হতেই পারে। আচ্ছা, এবং সেটি রাজনৈতিক ভুল। ডেফিনেটলি অবশ্যই এই আমি বিষয়টা যেটা আমার আপনাকে, আরেকটা অনুষ্ঠানে জামাতের আমিরও বলেছেন যে এখানে নিশ্চয়ই ভুল স্বীকার করেছিলেন। হ্যাঁ ডেফিনেটলি। এবং এটা আমি এখানে না যাই, কিন্তু এই যে ওই বিষয়টা আমরা আসলে এক কয়েকটা সুনির্দিষ্ট বিষয় আসতে এক চাচ্ছিলাম। মিনিট একটু যদি জি, সময় শেষ নেই, করুন। যে আমি ডেফিনেটলি এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই বিষয়টা যে বিচারপতিদের বয়স নিয়ে বয়স বাড়ানোর ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপির বেগম খালেদা জিয়ার কাছে এই ব্যাপারে বারবার পরামর্শ দেওয়া হয়েছিল যে এটা ইট উইল বি এ প্রবলেম। সো বাট আমি সাথে সাথে এটাও বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের পাবলিক কিছু স্টেটমেন্ট আসা উচিত ছিল, যেটা আমরা দেখিনি। সো ইট কুড হ্যাভ বিন বেটার। এই বিষয়টাও তখন হয়েছিল আপনাদের সেই সময়টিতেই। যাই হোক, আমি আসলে প্রশ্ন করছিলাম যে গণভোট
কিভাবে জাতীয় নির্বাচনকে বৈধতা দেবে, আর গণভোট ছাড়া কেন জাতীয় নির্বাচন বৈধতা পাবে না? সাংবিধানিক বৈধতার কথা আপনি বলছেন, গণভোটই যেখানে সংবিধানে নাই। না না, গণভোট সংবিধানে নেই বিষয়টা তো এরকম না। বাংলাদেশে ইতিপূর্বে আমরা দেখেছি যে গণভোট, এবং সবচেয়ে বড় কথা হলো এখানে যে আমরা যদি গণভোটের ইতিহাসগুলা দেখি, যে বাংলাদেশে ইতিপূর্বে যে গণভোটগুলা হয়েছে সেই গণভোটগুলা কিন্তু একেবারে 2-3 মাস সময় নিয়ে যে হয়েছে সেটা না। বাংলাদেশ সংবিধানের দুইটা ধারা, 142A এবং 150, এই দুইটা ধারাতেই কিন্তু গণভোটের বিষয়টা আছে। এবং তার আগে একটা সরকারি প্রজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হয়, যে 1977 সালের 30শে মে যে প্রথম বাংলাদেশে গণভোট হয়েছিল, এবং এটা সামরিক শাসনের আন্ডারে। তারপরে 1980-র দশকে এরশাদ সরকারের প্রস্তাবিত গণভোট, যেটা বাস্তবায়ন হয়নি। 1990-91-তে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বিষয়ে গণভোট হয়েছে। তারপরে এই যে আমরা গণভোটে 4টা গণভোট যে আমাদের হয়েছে, প্রত্যেকটা গণভোটের আমরা যদি টাইম লাইন দেখি, যে ম্যাক্সিমাম টাইম লাইন ছিল 28 দিন এবং মানে মিনিমাম টাইম লাইন ছিল 14 দিন। সুতরাং মানে গণভোটের কারণে জাতীয় নির্বাচন পিছাতে হবে, পেছানো মানে জাতীয় নির্বাচন দেরি হয়ে যাবে, ঝুঁকির মধ্যে পড়বে, বিষয়টা কিন্তু এটা না। বরং উল্টা, গণভোট না হলে আপনি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফেলছেন, এবং মানে জুলাই সনদ বাস্তবায়নটাকে আপনি মানে এটা একটা হুমকির মুখে ফেলে দিচ্ছেন। জি, গণভোট না হলে জাতীয় নির্বাচন কিভাবে প্রশ্নবিদ্ধ সেটা আমি খুব স্পষ্ট হচ্ছি না, কিন্তু এটা একটু জিজ্ঞাসা করতে চাই। সময়সীমার কথা আপনি যে বলছেন, আপনারা বলছেন নভেম্বরের মধ্যেই হতে হবে, নভেম্বরে তো এখনো চলছে আর কি। এই গণভোটের বিষয়বস্তু 48টা দফা, সেটি নিয়ে আপনারা প্রচারণাও তো চালাচ্ছেন না। মানুষ কি বুঝবে? আমি মানে গণভোটের এই 48 দফাতে কি আছে? সংবিধান সংস্কার, যেখানে বাংলাদেশের 23% মানুষের সাক্ষরতা জ্ঞানী নাই, সেখানে সংবিধানের এই মানে 48টা সংস্কার সম্পর্কে গণভোট নেবেন, গণমানুষ বুঝতে পারছে 48টা বিষয়? এটা তো গণভোটের যখন তফসিল ঘোষণা করা হবে তখন এটার দায়িত্ব তো সরকার এই 48টা দফা নিয়ে তারা প্রচারণা করবে। এবং মানে ডেফিনেটলি একটা তো আপনি মানে ঠিক আছে, আমি বুঝলাম যে মানুষ বোঝে না, তাহলে পরে কি জুলাই চার্টারের দরকার নেই? আপনি জুলাই চার্টারকে কিভাবে মানে সাধারণ মানুষকে মনে হয় যে এত আন্ডার এস্টিমেট করাটাও মনে হয় ঠিক না। ডেফিনেটলি দফাগুলা অনেক, কিন্তু বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন, এবং ডেফিনেটলি যদি বাংলাদেশের মানুষ না বুঝে ভোট দেবে না, কিংবা না ভোট দেবে। আপনি ধরেন, আপনি বাংলাদেশের সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, যারা বেবি ট্যাক্সি চালাচ্ছে, যারা দোকানে মুদি দোকানে বসছে, এমনকি যারা আমাদের গণমাধ্যম কর্মীরা আছেন, আমরাও 48টা দফা সম্পর্কে জানি না। আমি আমার বিশ্লেষকরা যারা কথা বলেন এর উপরে, তাদেরকেও জিজ্ঞাসা করি, আপনারা 48টা দফা পড়েছেন, জানেন? তারাও আসলে অ্যাপারেন্টলি একটা ধারণা রাখছেন, তারা জানেন না 48 দফায় কি আছে। সেখানে আপনি কিভাবে আশা করছেন যে বাংলাদেশের এই গণমানুষ 48টা দফা বুঝে গেছে? তাহলে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি। 48 দফা খুব কমপ্লিকেটেড, মানুষ বোঝে না, মানে তার অর্থ এটাই দাঁড়ায় যে আমার তাহলে জুলাই চার্টারের গুরুত্ব নেই, এটাকে বাস্তবায়ন আমরা করব না? সেটি আসলে গণভোটের যোগ্য কিনা সেটা আমি জিজ্ঞাসা করছি। গণমানুষ যদি না বোঝে তাহলে গণভোট কিভাবে হবে? না মানে আপনি মানুষের মতামত নেয়ার তো উপায় হলো কয়েকটা, যে আপনি যদি নির্বাচনের দিনও গণভোটে দেন, সেই প্রশ্নটা তো রয়ে যায় যে তাহলে এখন বুঝবে না মানুষ আপনি নির্বাচনের দিন গণভোট দিলেন। গণভোট নিয়েই প্রশ্ন, আসলে আমি প্রশ্নটা গণভোট নিয়েই করছি না। বিষয়টা হলো যে গণভোটে তো মানে ডেফিনেটলি যে আমেরিকাতে আপনি আছেন, যে প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু দেয়ার আর মেনি কোয়েশ্চেন্স। এখন খুব ভালো হতো যে 48টা কোশ্চেনের উপরে যদি সেপারেটলি হ্যাঁ না দেওয়া যেত, তাহলে পরে ইট উড হ্যাভ বিন বেটার। কিন্তু আপনি যেটা বললেন যে ইট উইল বিকাম টু কমপ্লিকেটেড, এজন্য ইট হ্যাজ টু কাম এজ এ প্যাকেজ। এবং সেই প্যাকেজটা 48টা দফার মধ্যে সবগুলো দফা কিন্তু মানে ওই রকমভাবে মিনিংফুল না। আপনার গুরুত্বপূর্ণ দফাগুলো হলো যে কেয়ারটেকার সরকার ব্যবস্থার পুনর্বহাল, তারপরে আপার হাউস গঠন করা এবং আপার হাউসে পিআর পদ্ধতিতে রিপ্রেজেন্টেশন ঠিক করা, তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ কতটুকু হবে। 48টা দফার মধ্যে ডেফিনেটলি প্রত্যেকটা দফাই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি যদি মানে হাইলাইট করে দেন, দেয়ার আর অনলি 4 or 5 মানে পয়েন্ট যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলা তো সেই 4 or 5 পয়েন্টস মানুষ বোঝে এখন বাংলাদেশের বাস্তবতায়? ডেফিনেটলি বাংলাদেশের মানুষ তো এটা নিয়ে কথা বলছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা মানুষ বলছে। ডেফিনেটলি 2 টার্মের বেশি
প্রধানমন্ত্রী থাকা যাবে না, এটা নিয়ে তো সাধারণ মানুষ, মানে এটা তো সাধারণ মানুষের না বোঝার কথা না। বাট দ্য থিং ইজ, যখন স্কেডিউল ঘোষণা করা হবে তখন সরকারের পক্ষ থেকে প্রচারণা আরও চালানো হবে। জি। সো মানুষ যদি না বুঝে, ডক্টর নকিবুর রহমান, দে এক উইল করোনার ভোট সময় নো। এক লকডাউন, আমি সেদিনও এই প্রসঙ্গটা বলছিলাম, এক লকডাউন, শুধুমাত্র লকডাউন, এই বিষয়টা বোঝানোর জন্য মানুষ আর্মি নামাতে হয়েছে বাংলাদেশে। মানুষকে অটোমেটিক পিটিয়ে বোঝাতে হয়েছে যে এটা লকডাউন, এটা এই ব্যাপারটা হচ্ছে এরকম। আর এখানে তখন তো সংবিধান ফ্যাসিস্ট সরকার সম্পর্কিত ক্ষমতায় ছিল। সংবিধান, ফ্যাসিস্ট সরকার তো পিটানো ছাড়া কিছু জি, বোঝে না, অন্য দেশে তো সংবিধান লকডাউন মানে ওটা বোঝানোর মানুষের জন্য। জীবনের স্বার্থেই ছিল অন্ততপক্ষে ওই জায়গাটা, সবাই তখন সমর্থনও দিয়েছিল রাজনৈতিক নেতা ওই একটা জায়গায় অন্ততপক্ষে, যেটি আসলে জীবন রক্ষার স্বার্থেই দরকার। কিন্তু না দেখেন, মানুষকে কিন্তু আপনি বোঝানোর এটা দায়িত্ব বলেন, জি সরকারের, জি জনগণকে বোঝানোর দায়িত্ব সরকারের এবং রাজনৈতিক দলগুলার। এবং মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের প্রতি তো, জনগণের প্রতি আস্থা রাখতে হবে। যারা বুঝে, যদি মানুষ না বুঝে হয়তো তারা ভোটদান থেকে বিরত থাকবে, কিন্তু যারা বোঝে তারা ভোট দেবে। এবং অধিকাংশ মানুষ যদি জুলাই চার্টার পছন্দ না করে, তখন জনগণের মতামতকে সবাই শ্রদ্ধা করে মেনে নিবে যে ঠিক আছে, এই জুলাই চার্টার মানুষ পছন্দ করছে না, কিন্তু এই জুলাই চার্টার পাশ হয়ে যাবে, এই জুলাই চার্টারের কিছু জিনিস আমি পছন্দ করছি না, এই ভয়ে এটাকে গণভোটে দেওয়া যাবে না, এটা তো গণবিরোধী রাজনীতি হয়ে গেল না? মানে গণমানুষ বুঝতেই যদি না পারে তাহলে সেটিকে দেওয়া, আমরা কেন মনে করছি যে জনগণ বুঝতে পারবে না? জনগণকে এতটা আন্ডার এস্টিমেটও তো করাটা এতটা জনগণের আন্ডারএস্টিমেট প্রতি না। আমি আমি শ্রদ্ধা রাখা জানি না। ৪৮টা, আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, প্রতিদিন আমার বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা হয়, তাদেরকে জিজ্ঞাসা করেছি, আসলে আমি দেখিনি আসলে কেউ এই ৪৮টা দফা পড়ে সবাই বুঝতে পারছেন, সাধারণ মানুষ তো এটা দূরের এটা কথা। খুবই 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 দুঃখজনক, কারণ 48টা দফা যেদিন জুলাই চার্টার সই হলো, এখন 48টা দফা আমাকে মুখস্থ বলতে বললে আমি মুখস্থ বলতে পারবো না, কিন্তু আমি প্রিটি শিওর যে আমি অ্যাটলিস্ট 25-26টা দফা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলতে পারবো। সো একজন মানে দায়িত্বশীল ব্যক্তি যদি দাবি করে যে আমি 48টা দফা কি কি সই হলো আপনার ধরেন আমি আপনার জানি না, গ্রামের বুঝি বাড়িতে না, বা আপনার এটা দেশে তো যে বাড়িতে অদায়িত্বশীল বাসা, যে হয়ে গেল না? মানুষটি গৃহ পরিচারিকা বা আপনার সহায়ক হিসেবে কাজ করেন, তিনি জানেন ৪৮টা দফা কি আছে? আমি প্রিটি শিওর বা যে তিনি গাড়ির যদি চালক রাজনীতি জানেন? সচেতন হন, তিনি 48 দফার 48টা দফাই যদিও না জানেন, কিন্তু মেজর যে জায়গাগুলো, যে কেয়ারটেকার সরকারের পুনর্বহাল, টার্ম লিমিট, আপার হাউস, তারপরে জুডিশিয়ারি পৃথকীকরণ, এই 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 জিনিসগুলা সচেতন মানুষ হিসাবে জানাটা গুরুত্বপূর্ণ, এবং জানার দায়িত্ব কিন্তু প্রত্যেকের। কেউ যদি না জানে তাহলে পরে আপনি কিন্তু তাকে জোর করে জানাইতে পারবেন না। সুতরাং এই দায়িত্ব সরকারের পক্ষ থেকে, দে নিড টু ডু এ বেটার জব ডিসিমিনেটিং ইনফরমেশন। কিন্তু এই ইনফরমেশন ডিসিমিনেট হওয়ার পরও যদি কেউ বলে যে আমি জানি না, এটা আনফর্চুনেট। মানে স্পেশালি দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে যদি এই কথাগুলো বলা হয়, এটা মানে মানে এখন দেখেন, মানে আপনাকে বলাটা আমার দায়িত্ব, কিন্তু আপনাকে আমি বলার পরও যদি আপনি জিনিসটা সেই ওই মানে সেই গল্পের মতো যে যদি কেউ না বুঝে কোনো কিছু, কেউ যদি মানে জেগে ঘুমাতে চায়, তাকে তো আপনি কিভাবে ঘুম পাড়াবেন? মানে তাই না? ধরেন সো আপনি আগের বিষয়গুলো গণভোটগুলোর অনেকটা কথা ওরকম। বলছিলেন, আপনি আগের যে গণভোটগুলোর কথা বলছিলেন, ধরেন জিয়াউর রহমানের নীতি, তার কর্মসূচি, সেগুলোকে আপনারা সমর্থন করেন কিনা? তখন কিন্তু মানুষ জিয়াউর রহমানকে দেখে ভোট দিয়েছে, হ্যাঁ বা না, যে ভোট দিয়েছে জিয়াউর রহমানকে। এরশাদকে কর্মসূচি সমর্থন করেন কিনা? এরশাদকে দেখে। তার কর্মসূচি বা তার দফাগুলো কি কি সেগুলো হয়তো মানুষ দেখে নাই। মানুষ ধরেন নির্বাচনে যখন ইশতেহার দেয়, সেই ইশতেহারও মানুষ কিন্তু আসলে জানে না ইশতেহারে কি কি আছে, ওই মানুষটাকে দেখে ভোট দেয় বা লিডারকে দেখে ভোট দেয়। এখানে তো কোনো লিডার নাই। মানে বাংলাদেশের বাস্তবতাটা তো এভাবে করে আমরা এতদিন দেখে এসেছি। এখানে তো লিডারটা হলো এই জুলাই আন্দোলন যে শহীদরা করেছে এবং গাজীরা করেছে, তাদের তাদের প্রতি শ্রদ্ধা। এটা তো একেবারে মানুষের কাছে এই স্মৃতিটা তো খুব ভিভিড না? সুতরাং সেই জুলাই আন্দোলন করে, সেই জুলাই আন্দোলনের ফলে যেই ফ্যাসিবাদ বাংলাদেশের জনগণ বিদায় করেছে, সো জুলাই চার্টারের তো উদ্দেশ্যটা হলো যে সেই ফ্যাসিবাদ যেন বারবার চলে না আসে। কারণ লেটস জাস্ট বি অনেস্ট অ্যাট সাম পয়েন্ট, যে কোনো দলীয় সরকার এই জুলাই চার্টার বাস্তবায়ন করবে না, এটা মানে এটা কারোর প্রতি অবিশ্বাস না। দিস ইজ হাউ ইট ইজ। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি পূর্ণ সমর্থন, পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে রাজনৈতিক দলগুলোর অনেক স্টেক হোল্ডার থাকে, অনেক ফাইন্যান্সিয়াল ডোনার থাকে, যারা তাদের স্বার্থে আঘাত আসে এরকম কোনো কিছু রাজনৈতিক দল করুক এটা চায় না। আমি প্রিটি শিওর যে বিএনপির অধিকাংশ সদস্য বিচার বিভাগের পৃথকীকরণ চায়, কিন্তু আমরা দেখেছি যে এটা কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এটা হয়নি। সো এই যে জায়গাগুলো, যে একটা নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে যে জিনিসটা বাস্তবায়ন সম্ভব, সেটা কিন্তু একটা দলীয় সরকারের জন্য অনেক চ্যালেঞ্জিং। এ কারণেই
এই চার্টারটার একটা আইনি ভিত্তিটা খুবই জরুরি, কারণ বাস্তবায়ন তো আসলে বেসিক্যালি দলীয় বিএনপি যেটা সরকারকেই বলছে করতে যে হবে। ট্রাস্ট মি, আই উইল ডু ইট ওয়েন আই কাম টু পাওয়ার। সেটাই, দলীয় এটা দলীয় সরকারকেই করতে হবে তো বাস্তবায়নটা, তাই না? যদি না, আপনি বাস্তবায়ন কিন্তু কিন্তু এটার আইনি ভিত্তি যখন হয়ে যাবে, বাস্তবায়ন তো পরের কথা। আপনার যদি ভিত্তিটাই না থাকে আইনি ভিত্তি, তাহলে তো ইভেন আপনি এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য চেষ্টাও করবেন না, বাস্তবায়ন তো আরো পরের কথা। মানে আইনি ভিত্তি হওয়ার পরও বাস্তবায়নটা ইজ এ টাফ থিং, এটাকে এনশিওর করতে হবে জনগণের। কিন্তু আপনার যদি আইনি ভিত্তিটাই না থাকে, তাহলে আপনি কিসের বেসিসে সরকারকে বাধ্য করবেন মানতে? আর যেগুলোর So, আইনি এই ভিত্তি জিনিসটা খুবই ছিল, আমরা গুরুত্বপূর্ণ। দেখেছি আমাদের শাসকরা সেই আইনি ভিত্তির বাইরে গিয়ে কাজ করেছে। আইনি ভিত্তি তাদের জন্য অবশ্যই খুব বেশি অবশ্যই, মানে আই ম্যাটার করে আই না। এম নট আমি ডিসপিউটিং ইউ আসলে অন দ্যাট। আপনার কাছে এ কারণেই আপনি আমাকে আইনি বলছেন না ডক্টর নকিবুর রহমান, যে মানুষকে তো আন্ডারস্টিমেট কেন করছেন বা মানুষ বুঝবেন এটা আমি কেন ভাবছি। আপনার নিশ্চয়ই মনে আছে চ্যাথাম হাউসের ডক্টর ইউনুস, তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তাকে যখন সঞ্চালক প্রশ্ন করছিলেন সাংবাদিক যে কেন মানুষের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে না, যে মানুষ ভোট দিয়ে তার কোন সেট তার পছন্দ হচ্ছে সেটা বাছাই করুক, তখন তিনি বলছিলেন মানুষ যদি বুঝতো পিআর কি, উচ্চকক্ষ কি, নিম্নকক্ষ কি, তাহলে তো ভালোই হতো। মানুষ এগুলো বোঝে না, টাকার বিনিময়ে ভোট দেয় মানুষ। আপনি বলছেন প্রধান উপদেষ্টাও শিগগিরই এটি বাস্তবায়নের কথা বলছেন। তো তিনি যদি এই বোধটা তার থাকে, তাহলে আপনারা কিসের উপরে মানে আন্ডারস্টিমেট আসলে এই কারণেই তো আপনি আপনি মানে এখানে আমি তার সাথে ডিসএগ্রি করছি না, এবং আমার কথাটাও এটার সাথে ডিসএগ্রিমেন্ট না। আমি বলছি এই কারণেই তো আপনি 48টা ভোট ইয়েস নো করতে বলছেন না মানুষকে। আপনি ইউ আর প্রেজেন্টিং ইট অ্যাজ এ প্যাকেজ, সো ইট উইল লিভ অর ডাই অ্যাজ এ প্যাকেজ। সো বুঝুক বা না এতটুকু তো বুঝুক, ট্রাস্ট ভোট করা দিবে। যায়। জি, বুঝুক বা না এতটুকু তো বুঝুক, ট্রাস্ট ভোট করা দিবে। যায়। হ্যাঁ, না ওটা না, বেসিক্যালি আপনি যদি না বোঝেন আপনি ভোট দেবেন না, মানে ইউ হ্যাভ অ্যান অপশন, মানে ইউ হ্যাভ 3 অপশনস। আপনি যদি না বোঝেন আপনি ভোট দিতে যাবেন না, আপনি যদি বোঝেন এগ্রি করেন আপনি হ্যাঁ ভোট দিবেন, আপনি বুঝে যদি ডিসএগ্রি করেন আপনি না ভোট দেবেন, তাই না? ইটস এ প্যাকেজ। সো এই প্যাকেজের মধ্যে আপনি যদি ধরেন, মানে মূল বিষয় যেটা হয় যে আমাদের জোহরান মামদানির একটা কথা আমি এখানে কোট করি। তিনি যখন জিমি ক্যামেল শোতে এসেছিলেন, না সরি কোবেয়ারের শোতে, তখন খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমার সাথে সবাই 100% এগ্রি করবে এটা আমি মনে করি না। সো তিনি বলছিলেন যে আমার 16টা বিষয়ের মধ্যে যদি কেউ 10টা বিষয়ে এগ্রি করে আমি বলবো যে ভোট ফর মি। যদি আমার সাথে 16টা বিষয়ের মধ্যে 16টা বিষয় এগ্রি করে, আই উইল আস্ক হিম টু সি এ ডক্টর। সো বিষয়গুলো কিন্তু এরকম যে 48টা দফার মধ্যে সবাই 48টা দফাতেই এগ্রি করবে এটা কিন্তু না। কিন্তু 48টা দফার মধ্যে যদি কেউ 45টা দফায় এগ্রি করে, 40টা দফায় এগ্রি করে, ইভেন 30টা দফায় এগ্রি করে, অর্ধেকের বেশি এগ্রি করে, আমি মনে করি যে তারা হ্যাঁ তে ভোট দিতে পারে, তাই না? সো সবাই, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, সব বিষয়ে আমি একমত হব না। কিন্তু এতদিন ধরে ঐক্যমত কমিশনে সবাই মিলে একটা জায়গায় এসে পৌঁছিয়েছে, প্রায় 200-র উপরে প্রস্তাব ছিল, সেখান থেকে 48টা বিষয় ন্যারো ডাউন করেছে, এবং 48টার মধ্যেও অনেকের কিছু কিছু জায়গায়, এবং নোট অফ ডিসেন্ট যেগুলোতে দেওয়া হয়েছে, এটা কিন্তু এ কারণেই নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে যে পুরাপুরি কিন্তু ভিন্ন, মানে মানে এটা পুরাপুরি বিরোধিতা না, এটার একটা ভার্সন তারা পছন্দ করে, পুরাটুকু পছন্দ করে না। সো এই তো জায়গাটাতে তো এটাই কি রাজনৈতিক গণতান্ত্রিক দলগুলো, হতো না, যে আপনারা ক্ষমতায় গেলে আপনাদের নোট অফ ডিসেন্টটা পালন করবেন না, বাকিটুকু করবেন, আর না না বিএনপি এটা গেলে বিএনপিটা পালন করবে না, বাকিটুকু করবে? সেটাই কি না এটা গণতান্ত্রিক হতো না? সো এই যে এই জায়গাটাই তো সমস্যাটা, যে কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যায় তাদের কিন্তু আহ, আমরা যদি পপুলার ভোট দেখি, কিন্তু 50%-এর উপরে জনপ্রিয়তা নিয়ে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কেউ মানে যদি মানে সত্যিকার, আমরা যদি রাতের ভোট আর মানে আমি ডামি এবং বাদ দিই। তারপরে সেই একতরফা 2014 সালের ভোটগুলা বাদ দিই, মানে আপনার মানে যারা রাষ্ট্র পরিচালনা করে, ইভেন বিএনপি যখন 2/3 মেজরিটি নিয়ে বিএনপি জামাত জোট সরকার 2001 সালে ক্ষমতায় এসেছিল, সেটাও কিন্তু দে ডিডন্ট গেট 50% অর মোর ভোট। সুতরাং রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিলে পরে রাজনৈতিক দলগুলা এই জুলাই চার্টারকে টোটালি ইগনোর করবে, এই রিস্কটা আছে বলেই তো তাহলে আপনারা গণভোটের। মনে করছেন যে ধরেন বিএনপি যদি ক্ষমতায় যায়, যেটি আসলে অনেকগুলো ধারণায় বা সূচকে বলা হচ্ছে তারা হয়তো ক্ষমতায় যাবে, যদি যায় তারা যেগুলোতে ডিসেন্ট দিয়েছে জুলাই চার্টারের আইনি ভিত্তি হলে সেগুলোও তারা পালন করবেন, এটা নিশ্চয়তা না, হয়ে গেল। কারণ কারণ জুলাই চার্টারের মধ্যে যদি এটা ইনক্লুডেড হয়, ফর এক্সাম্পল মানে একটা একটা জিনিস এইখানে 48টার মধ্যে না যাই, বোথ হাউসের মানে আপনার আপার আপার ক্যামেলের যে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে, এটাতে তো বিএনপি অ্যাগ্রি করে না, উইচ ইজ ফাইন, সবাই সব কিছু বিষয়ে অ্যাগ্রি করতে হবে না। কিন্তু জুলাই চার্টার যদি গণভোটে পাশ হয় তখন বিএনপি এটা মানতে আইনগতভাবে বাধ্য। কিন্তু যদি আমরা বিএনপির উপরে ছেড়ে দেই, বেসিক্যালি আপার ক্যামেলটা হয়তো হবেই না, কিংবা আপার ক্যামেল করলে পরে ইট উইল বি এ রাবার স্ট্যাম্প। যদি
আহ, মানে নির্বাচিত সদস্যদের সংখ্যানুপাতিক ভিত্তিতে হয়, তাহলে পরে ইট উইল বি জাস্ট অ্যান এক্সটেনশন ফর, ইট উইল বি এ ক্লাব হাউস ফর সাম সোশ্যাল এলিটস। এটা দিয়ে কোনো কাজ হবে না। জি সুতরাং এই বিষয়গুলা আপনি ডিসএগ্রি করতে পারেন, দ্যাটস ওকে, কিন্তু জনগণের ইচ্ছার প্রতিফলন তো আপনাকে করতে হবে। জি, সেটাই আসলে বড় প্রশ্ন, জনগণ না বুঝলে ইচ্ছার প্রতিফলনটা কী হবে। যাই হোক, এখানে অনেক গুবলেট পাকানো বিষয় আছে। আমি একটু এটা মানে জানতে চাই যে মিয়া গোলাম পরোয়ার তিনি বলছেন যে আহ, এই যে 5 দফা দাবি না মানলে যেই মানে 11 তারিখে কর্মসূচির কথা বলছেন, আমার আসলে এটিও প্রশ্ন যে গণভোটের দাবি সহ এই দাবিগুলো, মানে আপনি বলছেন গণতন্ত্রের কথা, আপনাদের দাবি এটি মানতেই হবে, না মানলে আপনারা আঙ্গুল বাঁকা করবেন বা রাজপথে নামবেন। যদি এখন বিএনপি বলে আমরাও এখন রাজপথে নামবো, তাহলে ঢাকার চিত্র আপনারা একভাবে বদলাবেন, বিএনপি একভাবে বদলাবে, মানে ঢাকার মানুষের কি হবে চিত্র যদি এইভাবে বদলাতে থাকেন? না, ডেফিনেটলি বিএনপি, এখন বিষয়টা হলো যে বিএনপিকে তো কেউ নিষেধ করছে না আন্দোলন না করতে। সুতরাং আপনার আন্দোলন করা এটা তো গণতান্ত্রিক অধিকার। আমি আবার প্রথমেই যেটা বলেছিলাম যে আমাদের 5 দফা দাবির মধ্যে ফর এক্সাম্পল নিম্নকক্ষে পিআরের দাবি এই ফেব্রুয়ারির নির্বাচনে বাস্তবায়ন সম্ভব না, আমরা জানি। বাট আপনি একটা যদি বিষয়ের ব্যাপারে আপনি কমপ্লিটলি কনভিন্সড থাকেন এবং আপনি মনে করেন যে বাংলাদেশের জন্য এটা ভালো, হ্যাঁ, এটা এই দাবিটা দৃশ্যমান বাস্তবায়নের প্যাথওয়ে এখন নাই, দ্যাট ডাজন্ট মিন যে ইউ উইল বি গিভিং আপ অন ইউর প্যাশন। সো আপনি তো দাবি করতেই পারেন সেই দাবি, এবং আপনি সেই দাবি আপনার কথা আপনি বলতে পারেন। কিন্তু কয়েকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ মানে এবং টাইম কথা বলতে সেন্সিটিভ, বলতে সেটা যদি হলো রাজপথে চলে আসে, মানে ঢাকার চিত্র বদলে দেবেন আপনারা, না, বিএনপিও কিন্তু আন্দোলনের বিষয়ে বলে ঢাকার চিত্র রেখেছে। 5 দফার সবগুলোর জন্যই বলা হচ্ছে সেটা না, মূলত এই এই আন্দোলনকে ইন্টেন্সিফাই করাটা হচ্ছে গণভোটের দাবির জন্য। সো এখন যদি বিএনপি তার দাবি নিয়ে মাঠে আসে, ফাইন, বিএনপিকেও বলতে হবে তাহলে যে গণভোট আগে হলে কি অসুবিধা। সো বিষয়টা এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এখন মানে মুশকিল হয়েছে কি যে আমরা আহ, এর আগে যেই আন্দোলনগুলা দেখে এসেছি, যে আন্দোলন মানে ভাঙচুর, টায়ার জ্বালানো, জনগণের মানে জনগণের অসুবিধা। সো আমরা কিন্তু জুলাই কিন্তু আমাদেরকে সেই জায়গা থেকে একটা অন্যরকম জায়গায় নিয়ে গিয়েছে। সো আপনি আন্দোলন করতে পারেন, ডেফিনেটলি কিছু যানজট সৃষ্টি হয় আন্দোলনের কারণে, সাময়িক অসুবিধা হয়, কিন্তু আমরা কিন্তু মানে ওই লেভেলের ভাঙচুর কিংবা মানে সংঘর্ষ এগুলা কিন্তু আমরা দেখছি না। সো ডেফিনেটলি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের অধিকার আছে যে সে যে দাবিগুলো চায় সেই দাবিগুলো নিয়ে ইন্টেন্সিফাইড আন্দোলন করার, এবং সেটাই জামাত করছে। এবং এর এর ফলে যেটা হচ্ছে, ইট স্টার্টস দ্য কনভারসেশন। সবাই আপনাদের কাছে মিলে জুলাই একটা সনদটা জায়গায় খুব, গিয়ে বসবে, আলোচনার মাধ্যমেই সুরাহা হতে হবে সবকিছু। কিন্তু আলোচনার মাধ্যমে তো হলো না, আপনারা রাজপথে নামার কথা বলছেন, আলোচনা হয়নি, নেমেছেন, কিন্তু হবে। নেমেছেন আবার আরো নামবেন, হুঁশিয়ারিও দিচ্ছেন 11 তারিখে রাজপথে। দ্যাট ইজ ফাইন। আপনি মানে এখানে মানে যেহেতু আমাদের এবং আমি আমি আপনাকে মানে মানে আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের যে ভয়টা, এটার কারণ হলো আমাদের প্রিভিয়াস কালচার। সেইখান থেকে একটা কালচারাল শিফটও আমাদের কিন্তু দরকার, যে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করব, ইন্টেন্সিফাইড আন্দোলন করব, আমাদের দাবির প্রতি প্যাশনেট থাকব, কিন্তু আমরা কখনো এটাকে ভাঙচুর তারপরে একটা কিন্তু রাজনৈতিক সংঘর্ষের মধ্যে নিয়ে যাব কিন্তু না। তারপরে সো ওই এই যে ভয়টা জায়গাটাতে ওখানেই করে, মানে আমরা তো ঘরপোড়া গুরু, যখন আপনারা বলেন আঙ্গুল না না বাঁকা করবেন, যখন আপনারা বলবেন আমি চিত্র বদলে দেবেন, তখন তো আমাদের ভয় লাগবেই যে কি করবেন, যে না না ঢাকার চিত্র। ডেফিনেটলি আমি এই ভয়, আই 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 শেয়ার দ্য সেম ফিয়ার আপনি যেটা বলছেন। কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমরা সেই 2024-এর আগের বাংলাদেশে আমরা ফিরে যেতে চাচ্ছি না। এটার একটা নতুন বাংলাদেশ। এখানে এই বাংলাদেশ আমাকে এতটুকু নিশ্চয়তা দিয়েছে যে আমি যেই ব্যাপারে প্যাশনেট, সেই সেই ব্যাপারটা আমি পার্সু করতে পারবো নির্ভয়ে, আমি বলতে পারবো নির্ভয়ে, আমি আমার দাবি জানাতে পারবো। তারপরে সেই দাবি যদি জনগণ রিজেক্ট করে, সেই দাবি যদি জনগণ না মেনে নেয়, আই স্টিল রেসপেক্ট দ্যাট। সো এই অধিকারটা তো আমার আছে। জি, কিন্তু ধরেন এই যে আপনারা গণভোটের জন্য দাবি করছেন, আমি দেখছিলাম যে একজন ওসি, মাদারীপুরের একজন পুবাইল থানার ওসি, তিনি তার নাম শেখ আমিরুল সম্ভবত, তিনি একটা জামাতের আমিরের বক্তব্যের একটা ফটোকার্ডের নিচে একটা কমেন্ট করেছিলেন যে আগে গণভোট দরকার, যে স্বাধীনতা বিরোধীদের দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা। তাকে কিন্তু সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে জামাতের মানে আপত্তির মুখে, স্থানীয় জামাতের আপত্তির মুখে তারা অভিযোগ করেছে এবং তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মানে সবাই তার কথা বলতে পারবে, সেই কথাটা বলেছে, সে মেনশনও করে নাই কি সবাই আসলে। আপনি যখন সরকারি কর্মচারী, তখন মানে ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ফ্রিডম অফ এক্সপ্রেশন। আপনি রাজনীতি করতে হলে ওসির দায়িত্ব ছেড়ে আপনি রাজনীতি করবেন। এখানে আসলে তো কি এটা একটা রাজনীতি করলেন, রাজনৈতিক কি রাজনীতি করে না, এটা তার তো অবশ্যই বক্তব্যটা? রাজনীতি।
এটা হলো সেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একটা জেনোফোবিক বক্তব্য, এবং এই বক্তব্য একজন ওসির তার দায়িত্ব পালনের সাথে তো কোনো সম্পর্ক নেই। তিনি যদি রাজনীতি করতে চান তিনি পদত্যাগ করে এই কথা বলবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তিনি যখন জনগণের জানমালের হেফাজত করবেন, দিস স্টেটমেন্ট ইজ এ জেনোফোবিক স্টেটমেন্ট। কেন এবং কেন এই কেন স্টেটমেন্টের কেন না, জেনোফোবিক? আমি বলছি এই স্টেটমেন্টের, এরকম স্টেটমেন্ট করার মাধ্যমেই বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশে জামাত এবং শিবিরকে হত্যাযোগ্য করে তুলেছিল, এবং জামাত এবং শিবিরকে হত্যা করা বৈধ ছিল, মানে এটা ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন করা বৈধ ছিল এই ধরনের রেটরিকের মাধ্যমে। সুতরাং একজন সরকারি কর্মচারী তো এই ধরনের জেনোফোবিক রেটরিক করতে পারেন না। তিনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন, তিনি সাধারণ জনগণ হয়ে থাকেন, সিভিলিয়ান হয়ে থাকেন, অফকোর্স তিনি এরকম, এটা কেন আরও ন্যাস্টি বক্তব্য তিনি দিতে পারেন, এটার প্রতিবাদও আমরা করতে পারি, কিন্তু তিনি চাকরি হারাবেন না। তিনি যে একটা বক্তব্য দিবেন, আমি তার পাল্টা একটা বক্তব্য দিব, কিন্তু আপনি সরকারি জায়গায় থেকে এই ধরনের জেনোফোবিক রেটরিক আপনি মানে প্রমোট করতে পারেন না, কারণ এটা আপনার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে। কারণ আপনার বেতন দিচ্ছি আমার ট্যাক্সের পয়সায়, আপনার নিরপেক্ষতাটা খুব জরুরি। এটা পৃথিবীর সব জায়গায় দেয়ার আর রুলস অফ এনগেজমেন্ট ফর গভর্নমেন্ট অফিসিয়ালস। এখানে কেন নিরপেক্ষতা নাই বলে মনে হচ্ছে তার বক্তব্য? না, এখানে একটা রাজনৈতিক দলকে আওয়ামী লীগের শেখানো একটা, যেটা বারবার বলছি যে আওয়ামী লীগের শেখানো একটা ফ্যাসিস্ট জেনোফোবিক বক্তব্য এখানে দেয়া হয়েছে। এটার মাধ্যমে একটা রাজনৈতিক দলের কার্যক্রমকে সংকুচিত করার, যেই রাজনৈতিক দল বিগত ফ্যাসিস্ট এই বক্তব্যের মাধ্যমে সেই রাজনৈতিক দলকে জামাত এবং শিবিরকে হত্যাযোগ্য করে ফেলা হয়েছিল। এই কারণে এটা একটা অপরাধ যে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার আছে কিনা। তিনি যখন এই প্রশ্নবোধক শুধুমাত্র বলছেন যে গণভোট দরকার যে আছে কিনা, তিনি বলছেনও না যে অধিকার নাই, তিনি বলছেন এই জন্য একটা গণভোট দরকার, যে দরকার আছে কিনা। কিন্তু আপনারা আবার 5 দফা দাবির মধ্যে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে জাতীয় পার্টির রাজনীতির জি যে ওই যে বলছিলাম 5 দফার দাবির মানে শেষ দফায় বলছেন জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি করার অধিকার থাকবে না, তাদের কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে। মানে আপনারা এটা বলতে পারবেন যে তাদের কার্যকলাপ নিষিদ্ধ হয়ে যাক? আমরা তো সরকারি বেতনভুক্ত কর্মচারী না। আমরা যদি সরকারি বেতনভুক্ত কর্মচারী হতাম তাহলে এই দাবিটা বৈধ হবে, এই দাবিটা বৈধ হবে। অবশ্যই অবশ্যই, আমি তো দাবি করতেই পারি, আপনিও করতে পারেন, কিন্তু আপনি সরকারি সেই দাবিটা সুযোগ সুবিধা নিয়ে আপনি করতে পারবেন না। সেই দাবিটা মানে there is a difference. I think you see the difference. আমি একজন সিভিলিয়ান হিসাবে আমাকে তো সরকার বেতন দেয় না, কিংবা আমি মানুষের জানমালের বলছে না, তাই না? সে তো সরকারি, তিনি তো সরকারের বিরুদ্ধে। আমি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করতে পারি, আমি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি করতে পারি, কিন্তু একটা ওসি তো করতে পারেন না, তার তো সেই রাইট নাই। এবং এটা করলে তার চাকরি তো চলে যাবে। জি, তিনি বলছেন গণভোট দরকার। এটা তিনি বলতে পারতেন, তিনি যদি সাধারণ মানুষ হতেন, তিনি যদি সিভিলিয়ান হতেন। কিন্তু সরকারি, তার রাজনীতি করার শখ থাকলে তিনি সরকারি চাকরি ছেড়ে দিন। তার তো মানে there is a difference. You cannot, এখানেই তো নিরপেক্ষতার প্রশ্ন। এরকম কথা তাহলে বলা যাবে না, বুঝলাম। আর আপনারা এখন এটা একটু বলবেন যে জাতীয় পার্টি সহ 14 দলের, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে তাদের কার্যকলাপ, জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক কার্যকলাপ এখানে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ জাতীয় পার্টি, মানে আমি সবাইকে এই প্রশ্নটা করি যে আপনি দেখেন যে জাতীয় পার্টি একটা বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে একটা বড় রাজনৈতিক দল। ইভেন জামাত ইসলামীর থেকেও জাতীয় পার্টির কোট আনকোট জনপ্রিয়তা অনেক বেশি, সিট বেশি পায়, দীর্ঘদিন ধরে অ্যাটলিস্ট 30-40টা সিট তারা সবসময় পেয়ে থাকে। কিন্তু আমি আপনাকে শারমিন আপা আপনাকে প্রশ্ন করি যে আপনি তো অনেক মানুষের সাথে আপনার পরিচয় দীর্ঘদিন ধরে, আপনি কি আপনার জীবনে কোনো জাতীয় পার্টির কর্মী দেখেছেন? মানে আমি আপনাকে খুব সিম্পল প্রশ্ন করলাম। আমি তো দেখেছি, কারণ আমার সাথে কথা বলতে হয়, আমার না জাতীয় পার্টির নেতা দেখেছেন প্ল্যাটফর্মে রাজনৈতিক নেতা কর্মী আসে, আপনি জাতীয় পার্টির কোনো কর্মী দেখেছেন কিনা? জি, নেতার পিছে কর্মী আসে, নেতা আসে, কিন্তু কর্মী দেখেছেন কিনা? মানে এটা অনেস্ট কোশ্চেন, কারণ আমি আপনাকে এই কারণে করছি যে আমি আসলে সত্যি কথা বলতে আমি এমনি আমার চলার পথে জাতীয় পার্টির কর্মী দেখিনি, কিন্তু সমর্থক দেখেছি। সমর্থক এগেন, সমর্থক ইজ এ ডিফারেন্ট স্টোরি। আমি সমর্থকও দেখিনি, আমি কর্মী দেখেছি। এবং এটা আমি এই কারণে বলছি যে আমার এখন বয়স হলো 48। আমি 10 বছর বয়স থেকে মানুষের সাথে মিশি। আমার দীর্ঘ 38 বছরের জীবনে বাংলাদেশে আমি চাকরি করেছি, পড়াশোনাও করেছি, পৃথিবীর বিভিন্ন দেশে থেকেছি। আমি আমার জীবনে জাতীয় পার্টির কোনো কর্মী দেখিনি। এবং আমি আজ পর্যন্ত কথা বলেন দেখি তো আমরা না, নেতা দেখেছেন, আপনিও কর্মী দেখেননি, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। এবং এটা বলছি এই কারণে, নেতার সাথে যারা আসেন তারা কর্মী না, আর নেতার সাথে নেতার কিছু আমি ওখানে যাচ্ছি, কর্মী দেখি না, আমি ওখানে যাচ্ছি, আমাকে আপনি যদি একটু সময় দেন। আমি এই কথাটা এই জন্য বলছি যে জাতীয় পার্টির আমি আমার জীবনে কোনো কর্মী দেখিনি, সমর্থকও খুব মানে দেখেছি, এটা ইটস এ ডিফারেন্ট স্টোরি। জাতীয় পার্টির আমি নেতা দেখেছি।
বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পার্টির কোনো সমর্থন নেই, কোনো 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 শক্তি নেই, কোনো কোনো পেশাজীবী মহলে জাতীয় পার্টির কোনো অস্তিত্ব নেই, ইভেন গ্রাসরুটে জাতীয় পার্টির কোনো অস্তিত্ব নেই, কিন্তু আপনি প্রত্যেকটা নির্বাচনে দেখবেন যে জাতীয় পার্টি সিগনিফিক্যান্ট ভোট পায়। মানে হিস্টোরিক্যালি জাতীয় পার্টি 12%, 10 থেকে 12% ভোট পায়। এবং আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি বিষয়টা দেখেন যে প্রতি 100 জনে আপনি যদি 10%ও জাতীয় পার্টির ভোট রাখেন, আপনি 10 জন মানুষের সাথে কথা বললে গড়ে একজন মানুষ আপনার পাওয়া উচিত যে জাতীয় পার্টিকে সমর্থন করে। আপনি 1000 মানুষকেও যদি র্যান্ডমলি বাংলাদেশে সার্ভে করেন, তার মধ্যে একজন জাতীয় পার্টি সেই সমর্থন দলের কার্যকর আপনি পাবেন সেটা কিনা, চান আমি কেন? আমি আমি শেষ করি আপা। সো জাতীয় পার্টি ইজ নট এ পলিটিক্যাল পার্টি। জাতীয় পার্টি হলো বাংলাদেশের প্রতিবেশী দেশের সৃষ্টি করা একটা প্রক্সি, এবং নির্বাচনে বেসিক্যালি তারা কিছু ব্যক্তিদের অন্য রাজনৈতিক দল থেকে ভাগিয়ে এনে নির্বাচিত করে। সো এরকম একটা অপশক্তি। এবং আমরা দেখেছি যে জি এম কাদের যখন এই কিছুদিন আগেই ভারত সফর করে আসলেন, তখন তিনি বলেছিলেন কিন্তু প্রকাশ্যে যে ভারতের অনুমতি ছাড়া তিনি এটা বলতে পারবেন না। সো দিস ইজ অ্যাবসোলুটলি বাংলাদেশের অপরাজনীতির যদি আমরা কোনো প্রতিবিম্ব দেখতে চাই, সেটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি রাজনীতি যদি করে, সুষ্ঠু রাজনীতি করে, এখানে কারো আপত্তি থাকার কথা না। কিন্তু বাংলাদেশে যেই ফ্যাসিবাদী রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ, সেই ফ্যাসিবাদী রাজনৈতিক দল যদি জাতীয় পার্টির মাধ্যমে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করে, অবশ্যই জনগণ এটাকে প্রতিরোধ করবে। জাতীয় পার্টি যদি প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত হওয়ার চেষ্টা করে, এটা জনগণ প্রতিহত করবে। জাতীয় পার্টি যদি সাধারণ মানুষের মতো সাধারণ রাজনীতি করত, এটাতে কোনো অসুবিধা হতো না। কিন্তু জাতীয় পার্টির আয়ের উৎস থেকে শুরু করে জাতীয় পার্টির সমস্ত কার্যক্রম, আমি যেটা বললাম যে একটা দল যাদের প্রতি 10 জনে একজন আপনার জাতীয় পার্টির সমর্থক থাকার কথা, সেখানে আপনি কোনো মানে এটি কি আসলে আপনারাই বলবেন যে তাদের সমর্থনে, বা আপনারাই ঠিক করবেন যে তাদের আসলে বিষয়টা তাদের, এবং এটা ভুলে গেলে চলবে না যে তাদের যেই রোল, এই এই অবৈধ ফ্যাসিবাদী সরকারকে বৈধতা দেওয়া, দীর্ঘদিন ধরে তারা সরকারের অংশ ছিল, সরকারের গৃহপালিত বিরোধী দল ছিল, এবং শেষ মুহূর্তে যেই 14 দলের যে বৈঠক হয়েছিল, যে বৈঠকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই বৈঠকেও তো জাতীয় পার্টি, না না, জাতীয় পার্টি সেই বৈঠকে ছিল। জাতীয় পার্টি সেই বৈঠকে ছিল না, জাতীয় পার্টির মহাসচিব আমাকে নিশ্চিত করেছেন যে তিনি সেখানে না না, জাতীয় পার্টি সেই বৈঠকে ছিল। জাতীয় পার্টি প্রেস কনফারেন্সে ছিল না, যখন যেটা হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন যে প্রেস কনফারেন্স করেছে, সেই প্রেস কনফারেন্সে ছিল না, কিন্তু 14 দলের বৈঠকে জাতীয় পার্টি ছিল। সো বেসিক্যালি জাতীয় পার্টির সাথে এই ফ্যাসিবাদীদের যে সম্পর্ক, সেটা জাতীয় পার্টি রাজনীতি করতে পারে, কিন্তু জাতীয় পার্টির মাধ্যমে যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করা হয়, সেটা জনগণ রুখে দিবে। সো এই জায়গাটাতেই ডিস্টিংশন করতে হবে। জাতীয় পার্টি রাজনীতি করতে পারে, রুখে দিতে দেন, জনগণ ভোট না দিক, বা তাই সেক্ষেত্রেও একটা গণভোট হতে পারে যে জাতীয় পার্টি থাকবে না থাকবে না, সেই সিদ্ধান্ত। না, রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য তো গণভোট, দেখেন আপনি, রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য তো গণভোট পৃথিবীর কোথাও হয় না। কারণ আপনি যদি পৃথিবীর যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য গণভোট দেন, সেই গণভোটে সেই দল নিষিদ্ধ হয়ে যাবে, কারণ কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তাই 50%-এর বেশি না। ইভেন আপনি যদি বিএনপিকে নিষিদ্ধ করার জন্য গণভোট দেন, এটা জনগণ ভোট দিয়ে ফেলবে। সো আপনি রাজনৈতিক দলের নিষিদ্ধের বিষয়টা তো গণভোটের বিষয় না। সো গণভোটের বিষয় তো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সো আপনি রাজনৈতিক দলের নিষিদ্ধের জন্য তো আপনি গণভোট দিতে পারেন না। এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে। সো আমার কথা হলো যে জাতীয় পার্টির অপরাজনীতি বন্ধ করতে হবে। ফ্যাসিবাদীর দোসর তারা হতে পারবে না, তাদের মাধ্যমে আওয়ামী লীগ যেন পুনর্বাসিত না হতে পারে, এই নিশ্চয়তা, এবং তারা প্রতিবেশী দেশের পাপেট হবে না, এই নিশ্চয়তাগুলো যদি দেয়, তাহলে জাতীয় পার্টির রাজনীতি করলে অসুবিধা নেই। আপনাদের জন্য খুব অপ্রিয় একটা প্রশ্ন, তারপরেও মানে সবসময় আপনার এটা মুখোমুখি হন, সেটি হচ্ছে জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর। আপনি বলছেন দোসর তারা ছিল এই সময়, পুরো সময়, কিন্তু আপনাদেরকে অভিযুক্ত করা হয় যে আপনারা সেই সময় যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের দোসর ছিলেন, যখন বাংলাদেশে এই 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 যে এখন যে বলা হচ্ছে বা সরকারি হিসাবে 800, জাতিসংঘ বলছে 1400 মানুষকে হত্যার জন্য আওয়ামী লীগ দায়ী, এবং তার সাথে জাতীয় পার্টি বা দোসররা ওই সময় 30 লক্ষ মানুষ হত্যা বা নারী নির্যাতনের পেছনে তাদের দোসর হিসাবে জামায়াত ইসলামীকে ট্রিট করা হয়, এবং সে সময় আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামী তাদের পক্ষ নিয়েছিল, তাদের সমর্থন করেছিল। সেই দোসর হিসেবে আপনারা তো রাজনীতি আসলে করছেন, এই দোসর হিসেবে দেখেন, এটা খুব আনফরচুনেট প্রশ্ন। সেটা হলো যে এই প্রশ্নটা বারবার করা হয় পানি ঘোলা করার জন্য। সত্যি কথা বলতে কি, যে বিগত দিনগুলোতে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় যেই অবিচার করেছে বাংলাদেশের জনগণের প্রতি, সেটা হলো যে নেক্কারজনকভাবে
রাজনৈতিক নেতৃবৃন্দকে একটা ভুয়া, একটা অনৈতিক আদালতের মাধ্যমে ভুয়া সাক্ষীর উপরে বেস করে হত্যা করেছে। সো আপনি একজন, ডেফিনেটলি সে সময় আপনি বাংলাদেশে ছিলেন, আপনি একজন মিডিয়া কর্মী ছিলেন সে সময়। বাংলাদেশের অধিকাংশ জনগণ, আপনি নিরপেক্ষভাবে আপনি যদি বলেন আমাকে, এখন আপনি যদি বলেন যে সেই বিচারটা কি কোনো বিচার হয়েছে, সেই বিচারে কোনো ক্রেডিবল অভিযোগ আনা গিয়েছে? না, কিন্তু বিচারটা আপনি নিয়ে তো আপনি কথা হচ্ছে না, আপনি বিচারটা প্রশ্নবিদ্ধ আপনি হয়েছে। আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বায়বীয় অভিযোগ এনে না, কিন্তু সাক্ষী জামাত তৈরি ইসলাম করে, স্বাধীনতা বিরোধী ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী না ছিল, না তো ওটা বায়বীয় ওটা অভিযোগ না সো ছিল কি? বেসিক্যালি ইউ আর ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। না না, সেখানে এটা আপনাকে তো আপনি ফৌজদারি পারসিকিউট অপরাধের করা কথা হয়েছে, বলছেন আপনাকে ওই সময়। হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, একটা একটা মানে তো জাতীয় পার্টিও তো বাংলাদেশের ইনোসেন্ট মানুষকে আনটিল জিম্মি করে। গিলটি। জি, জাতীয় পার্টির কথা বলছেন, তাদেরকে নিষিদ্ধ করে, তারা না তো না জাতীয়, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। কিন্তু সো উই হ্যাভ টু গিভ ইট টাইম। জাতীয় পার্টির বিরুদ্ধে তো বায়বীয় অভিযোগ এনে তাদেরকে হত্যা করা হয়নি। আপনি সো বেসিক্যালি বিষয়টা হলো যে আপনি যখন একটা ভুয়া মামলা করে, একটা ভুয়া ইতিহাস সৃষ্টি করে, মিথ্যা সাক্ষী দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করেন, এবং জনগণ সেটা বুঝে গিয়েছে, এবং পৃথিবীর সমস্ত মানবাধিকার সংস্থা এই আদালতকে কন্ডেম করেছে, তারপরও এই বিষয়টা বারবার অবতারণা করাটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। না, ওটা তো আপনি বিচারের কথা বলছেন, কিন্তু আসলে আমি না, বলছিলাম আপনি যে বিচারের কথা তো বলছেন, বিচারের কথা তো এজন্যই আসছে যে আপনার বিরুদ্ধে যদি, সহযোগী এবং আপনার সমর্থক, বিরুদ্ধে আপনি যে জাতীয় অভিযোগগুলা, পার্টিকে যে কারণে মানে দায় দিচ্ছেন সহযোগিতা এবং সমর্থন করবার জন্য দোসর হিসেবে, ওই সময়ও তো আসলে পাকিস্তানকে না 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 না, সমর্থন এটা করা। এটা ইটস নট অ্যাপল টু অ্যাপল। আপনার তো কম্প্যারিজনটা অ্যাপল টু অ্যাপল হতে হবে। আপনি তো অ্যাপল টু অরেঞ্জ কম্পেয়ার করতে পারেন। আপনি তো একটা মানে না, দিস দিস ইজ অবশ্যই দিস ইজ অ্যাপল টু নট দ্য অ্যাপল হচ্ছে কম্প্যারিজন। না, কারণ সেখানে আপনি যে 30 লক্ষ অভিযোগে, মানুষ ছিল, আপনি এখানে জামাতের 1400 বিরুদ্ধে মানুষ। যে অভিযোগগুলো এনেছেন, আপনি জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছেন, আদালত যখন এটিএম আজহারুল ইসলামকে বিজ্ঞ প্রধান বিচারপতি যখন মুক্তি দিয়েছেন, বেকসুর খালাস দিয়েছেন, তখন তার মন্তব্যটা যদি আপনি পড়েন, এরপরে দিস দিস টোটাল ডিসকাশন শুড হ্যাভ বিন বারিড ডিপ আন্ডার দ্য গ্রাউন্ড। সেটাকে তার আগেও বারবার আনা আদালত হচ্ছে। অনেক কথা বলেছে, আপনাকে সেই আদালতকে আপনাকে প্রশ্ন করছেন। মিথ্যা অভিযোগে, আপনি আমাকে মিথ্যা অভিযোগে 54 বছর ধরে আপনি আমাকে বিচার করে রাখছেন, আমাকে শাস্তি দিচ্ছেন, আমার আমার অধিকার আপনি কেড়ে নিয়েছেন, এবং এই অভিযোগগুলো যখন প্রমাণ করার সুযোগ আসতো তখন আপনি মিথ্যা সাক্ষী দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন, এবং প্রধান বিচারপতি এটাকে বলেছেন জেনোসাইড অফ জাস্টিস। ইটস নট এ স্মল টার্ম, সো সুতরাং এই বিষয়ে যদি কেউ আবার সেই ফ্যাসিবাদী জায়গায় ফিরে যায়, এটা এটা আপনি বেসিক্যালি সেই ফ্যাসিবাদী বয়ানেরই, আপনি আমাকে প্রথম যে কথাটা বলেছিলেন যে কেন এই ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো, কারণ এই ধরনের মিথ্যা জেনোফোবিক রেটরিক দিয়েই কিন্তু সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। জামাত শিবির অর্থ হলো, মানে জামাত শিবিরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, এটি কি অসত্য? ডেমোনাইজ করা হয়েছে। আপনি বিচারের কথা বলছেন, বিচারের কথা বলছেন, কিন্তু এটি তো অসত্য নয় যে ওই সময় আপনারা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল জামাতে ইসলামী। না না, এটা তো মানে আপনার তখন তো একটা স্বাধীন দেশ ছিল, একটা ইউনাইটেড দেশ ছিল। আপনি রাজনৈতিকভাবে বাংলাদেশের তখন কত পার্সেন্ট মানুষ, আপনি যদি দেখেন যে কত পার্সেন্ট মানুষ তখন, তো আপনি তো একজন স্বাধীন নাগরিক হিসাবে, আপনি তখন একটা স্বাধীন দেশের নাগরিক, আপনি যদি হত্যাকাণ্ডে অপরাধ না করেন, আপনার রাজনৈতিক সিদ্ধান্ত তো ইটস নট এ ক্রাইম। জাতীয় পার্টির যে ক্ষেত্রে যেটা হয়েছে, জাতীয় পার্টি ছিল সেই সমালোচনা করেন না আপনারা, সমর্থক বা সমর্থন, দ্যাটস এ হোল ডিফারেন্ট ডিসকাশন। আপনি এটা নিয়ে আপনি আমাকে, আমি আমার ভূমিকা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু এটার জন্য তো আপনি আমাকে মেরে ফেলতে পারেন না। আপনি 54 বছর ধরে তো আমাকে ডিহিউম্যানাইজ করতে পারেন না। এটা রাজনীতি, মানে জাতীয় পার্টিকে যে অবশ্যই আমি আমার মতামতের জন্য তো, মানে আমি জাস্ট এখানে কম্পেয়ার করছি যে জাতীয় পার্টিকে আপনারা এখানে কম্পেয়ারটা মানে ইজ নট প্লজিবল। কারণ জাতীয় পার্টির সমর্থন ছাড়া, জাতীয় পার্টির সহযোগিতা ছাড়া এই ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকাটা সম্ভব ছিল না। সো ইটস নট দ্য সেম। কথা বলা হয় সেই সময় যদি জামাতে ইসলাম না, একই রকম কথা যারা বলে তারা বেসিক্যালি ফ্যাসিবাদের সহযোগী, এবং তারা এই বিচারিক হত্যাযজ্ঞকে সমর্থন করেন।
সো বেসিক্যালি এই বিচারিক আপনি কি একমত হবেন যে এটা বিচারিক হত্যা ছিল, যে আমাদের যে নেতৃবৃন্দকে হত্যা আমি করা আসলে হয়েছে? আমার কথা বলবো না, কিন্তু আপনি বর্তমান আইন উপদেষ্টা যিনি, তিনি তার একটা আগের বক্তব্য তিনি বলছেন একমাত্র দেলোয়ার হোসেন সাঈদী ছাড়া বাকিরা যারা ছিলেন তারা সবাই যুদ্ধাপরাধের দায়ে তিনি এটি এটা তিনি এটা তিনি এটা 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 তিনি আগে বলেছিলেন, এবং তিনি তখন এই ফ্যাসিবাদীদেরই সহযোগী ছিলেন। সো বিষয়টা হলো যে মানে ইউ ক্যান মানে নট চুজ এন্ড পিক, বয়ান মানে যে একটা কখন কোন দিকে চলে যায় আর কে যে কখন দোষর এবং কার দোষর এবং হয়ে এই যাচ্ছে। উপদেষ্টার এই উপদেষ্টা তো বিচারপতি না। সো আমি আই উইল টেক, এবং তার বক্তব্য বিচারপতিরাও আগে অনেক কথা বলেছেন, সেগুলো আবার আমলযোগ্য বিচারপতিরা তো হচ্ছে না। সেই বিচারপতিদেরকে তো পালিয়ে যেতে হয়েছে। তারা তো তাদের এদেরও নাকি তাদের পালিয়ে সেই যেতে হবে, অবস্থানে সেফ এক্সিট খুঁজতে হবে বলছেন এখন যারা আন্দোলন করেছেন তারা। এখন সেফ এক্সিট সবাইকেই আসলে খুঁজতে হচ্ছে। কোন দিকে যে ইতিহাস শেষ দেখা যাক। পর্যন্ত গড়াবে দেখেন ডক্টর নকিব, আসলে দেখেন আমাদের শারমিন আপা, সময় অনেক হয়ে দেখেন গেছে। শারমিন আপা, বিষয়টা হলো যে সেফ এক্সিট তাদেরই দরকার হয় যারা অন্যায় করে। আপনি যদি অন্যায় না করেন, আপনার তো সেফ এক্সিটের দরকার নেই। জি, কিন্তু সো আসলে বলছেন তো আপনি উপদেষ্টাদের যদি নাকি অন্যায় সেফ করেন, এক্সিট দরকার জনগণের কাছ হবে। থেকে আপনি ভীত হবেন, আপনি পালিয়ে যাবেন। কিন্তু আপনি যদি অন্যায় না করেন, আপনাকে অত্যাচার করতে পারে পরবর্তী সরকার এসে। কিন্তু আপনার যদি নৈতিক শক্তি থাকে, আপনি সেই অত্যাচারে ইউ উড পারসিভিয়ার। যেইভাবে জামাত ইসলামের উপরে অত্যাচার করা হয়েছে, তারা তো পালিয়ে যায় নাই। এ কারণেই জনগণের সহমর্মিতা বাংলাদেশ জামাত ইসলামীর জনগণ পাচ্ছেন। আপনারা শহীদ মীর কাসেম আলী, তিনি তাকে ফাঁসি দেওয়া হবে এটা জেনেও তিনি বাংলাদেশে ফেরত এসেছেন, কারণ তিনি জানেন যে তিনি নিরপরাধ। তার সেই নৈতিক শক্তি ছিল। আওয়ামী লীগের কোনো নেতা কি সেই নৈতিক শক্তির বলে বলিয়ান হয়ে থাকতে পেরেছে? এবার আপনি যে বিচারপতিদের কথা বলছেন, আছেন আছেন সেই বিচারপতিরা কেন পালাবে? আওয়ামী লীগের নেতাও আছেন এবং তিনি নাকি এখন জামাতের ব্যাকআপেই আছেন। আমি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা বলছি। তিনি গিয়ে আব্দুল আবার হামিদ তো এখন ফিরে এসেছেন এবং তার পেছনে জামাতের ব্যাকআপ আছে বলে। আব্দুল হামিদের বিরুদ্ধে তো কোনো হত্যা মামলা হয়নি। আব্দুল হামিদের ব্যাপারে তো আব্দুল হামিদ হত্যা মামলা বিষয়টা সরকারের এখন একটা প্রেসিডেন্ট ছিলেন। ক্লিশে বিষয় হয়ে গেছে না? সাংবাদিকদের বিরুদ্ধে থেকে শুরু করে এমনকি আওয়ামী লীগ নেতার বাড়িতে যারা কাজ করতো তাদের বিরুদ্ধেও হত্যা মামলা হয়ে গেছে। না, এটা ডেফিনেটলি শারমিন আপা, আমি আপনাকে একেবারে সুস্পষ্টভাবে বলতে চাই যে যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়, কেউ যদি নিরপরাধী হয়ে থাকেন, তার বিরুদ্ধে মামলা করা হলে আমি সেই মামলার ব্যক্তিগতভাবে নিন্দা করছি। দলীয়ভাবে জামাত ইসলামীর পক্ষ থেকেও এই ব্যাপারে নিন্দা করা হয়েছে যে ডেফিনেটলি যে অপরাধী না তার বিরুদ্ধে যেন মামলা করা না হয়। কিন্তু হচ্ছে এখানে আমাদের স্ট্যান্ড পরিষ্কার। ভোগান্তি হচ্ছে বিচার আই এগ্রি, আমি আপনার সাথে দ্বিমত করব না যে মানুষের ভোগান্তি হচ্ছে, এবং এই ভোগান্তিটা যাতে আমরা লাঘব করতে পারি সেই জন্যও কিন্তু আমরা চেষ্টা করছি। জি, এবং কিন্তু সেই চেষ্টা কোনো কাজে আসছে না। মানুষের আসলে খুবই ভোগান্তি হচ্ছে ডক্টর নকিব। না, ডেফিনেটলি, এবং এটা নিয়ে মামলাবাজি, চাঁদাবাজি হচ্ছে। এই ব্যাপারে আমি আপনার সাথে কোনো দ্বিমত করব না, এবং এটা যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। আমি এখনো দাবি জানাচ্ছি যে যারা সাধারণ মানুষকে, যারা অপরাধের সাথে যুক্ত না, তাদেরকে হয়রানি করছে, এই সরকারকে সেই প্রোটেকশনটা দিতে হবে যে তারা যেন হয়রানির শিকার না হয়। দাবির মধ্যে যেমন ফ্যাসিবাদের সময় তাদের বিচারের দাবি করছেন, কিন্তু এই নিরপরাধ মানুষের নামে বা যেই অপরাধে তার বিচার হচ্ছে সেখানে সেই দাবিগুলোর মধ্যে এই দাবিটা আপনাদের নাই আর কি, 5 দফা দাবি। না, এটা আছে। এটা ডেফিনেটলি আমরা বারবার বলছি যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। এই ব্যাপারে আমরা কথা বলতে গিয়ে অনেক সময় অনেকের কাছ থেকে আমরা সমালোচনার সম্মুখীন হয়েছি, কিন্তু স্টিল we stand by our principle যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন। 2 লাইন করে যদি একটু উত্তর দেন, সঙ্গীত শিক্ষা প্রাথমিকে থাকলে আপনাদের কি সমস্যা হয়? মানে আপনারা দাবি করলেন এবং তারপরে আসলে প্রাথমিকের সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল হয়ে গেল। না, বিষয়টা হলো ইটস অ্যাবাউট প্রায়োরিটি, যে আপনার বাংলাদেশের গ্রামে গ্রামে সঙ্গীত শেখানোটা কি খুবই গুরুত্বপূর্ণ, নাকি নৈতিকতা শেখানোটা গুরুত্বপূর্ণ? নৈতিকতা শিক্ষাও থাকবে, ধর্মীয় শিক্ষকও থাকবে, সঙ্গীত শিক্ষকও থাকলে সমস্যা কি ছিল? না, ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি। এবং আমি কোনো জিনিস পছন্দ নাও করতে পারি, এবং এটার জন্য আমি দাবি জানাবো। সো বাংলাদেশের মানুষের যদি ডেফিনেটলি যদি এই বিষয়গুলা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের উপরে ছেড়ে দিতে পারলে ভালো হতো। সরকারের এই বিষয়গুলা বিবেচনা, কারণ এখনও বাংলাদেশের একটা বড় অংশ রক্ষণশীল। আপনার আর্থসামাজিক বিষয়ে আনতে হবে এখানে। সো ডেফিনেটলি নৈতিকতা শিক্ষা দেওয়ার প্রয়োজনটা অনেক বেশি, কারণ বাংলাদেশের মানুষের নীতি নৈতিকতার একটা বড় অবক্ষয় হয়েছে। মানে এমন তো বলা হয়নি সঙ্গীত শিক্ষক রাখা হবে, নৈতিকতা শিক্ষকদের বা ধর্মীয় শিক্ষকদের বাদ দিয়ে দেওয়া হবে, তার জায়গায় আপনার রিসোর্স তো লিমিটেড, মানে ইটস ইদার অর। আপনার রিসোর্স তো 2 জন শিক্ষক নেওয়ার মতো আপনার তো ব্যান্ডউইথ নেই। সো সেখানে আমাদের প্রেফারেন্স হলো যে নৈতিকতা শিক্ষা দেওয়াটা জরুরি। ধর্মশিক্ষক তো ছিল, ধর্মশিক্ষকের প্রতুলতা ছিল একটা বড়। সঙ্গীত শিক্ষকও তো ছিল।
আমি ওই ওই কথা বলতে গেলে এটাও তো ছিল। সো বেসিক্যালি বিষয়টা হলো যে একেবারে গ্রাসরুট লেভেলে আমরা মনে করি যে নীতি নৈতিকতার একটা বিপর্যয় হয়েছে, এবং বাংলাদেশ জামাত ইসলামী যে এই 5টা পয়েন্টে আগামী নির্বাচনে দে আর রানিং, প্রথম দফাটাই হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো। কারণ এই শিক্ষা ব্যবস্থা দিয়ে নৈতিকতা এবং প্রযুক্তিগত দিক থেকে দুই দিক থেকেই আমরা অনেক পিছিয়ে আছি। সো প্রযুক্তিটা ইম্পর্টেন্ট, নৈতিকতা ইম্পর্টেন্ট। সো সেখানে সঙ্গীত শেখানোটা এটা কি ইসলাম আমরা মনে বিরোধী? করি না যে ইসলাম একটা বিরোধী? প্রায়োরিটি। এটা কি ইসলাম বিরোধী? জি, এটা কি না, এই কোয়েশ্চেনে আমরা ফিকি ডিবেটে এখানে যাচ্ছি না। আমরা মনে করি যে প্রযুক্তি ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি। আমাদের আমাদের জন্য ডেফিনেটলি নীতি নৈতিকতাটা নাম্বার টু প্রায়োরিটি, এবং পৃথিবীর সাথে প্রতিযোগিতায় যেন আমরা টিকে থাকি সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোকে অ্যাকোমোডেট করার পরে দেন উই উইল, ওয়ান্স উই গেট টু দ্য রুবিকন, তখন আমরা উইল রিভিজিট এই জায়গাগুলো। এখানে জি, কিন্তু আসলে এখানে মানে এটি বাতিল না ধর্মীয় করা হলে বিষয়ের, আন্দোলনে যাবেন, মানে বিষয়টা এতই সিভিয়ার যে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল না হলে এটা তো সরকার দাবি মেনে নিয়েছে, মেনে আন্দোলনে নিয়েছেন। জি, যাওয়ার তো প্রয়োজন আন্দোলনের নাই। ভয়ে হয়তো মেনে নিয়েছেন, কিন্তু মানে এটি যে সো এটা আপনি ডেফিনেটলি আপনি সরকারকে জিজ্ঞেস করতে পারেন যে কেন তারা মেনে নিল। আপনাদের দাবির আমাদের প্রেক্ষিতে দাবি তো কেন? আপনাদের দাবি আমাদের ছিল। দাবি তো আমরা এবং সেই করতেই পারি। সেমিনারে একটা সেমিনার হচ্ছিল যেখানে শিক্ষা বিষয়ক একটা সেমিনারে, সেখানেও মিয়া গোলাম পরোয়ার তিনি বলছিলেন যে, তাকে আবারও কোট করি, সেকুলারিজম, ইনক্লুসিভ, প্লুরালিজম, ট্রান্সজেন্ডার বলবেন, এই সমস্ত শব্দের মার প্যাচে আপনি যৌনতা শেখাবেন, আপনার কোনো অধিকার নেই। আমি আপনার কাছে আনকোট প্রশ্ন করতে চাই, শব্দগুলোতে না, আসলে কি সমস্যা? মানে না, বিষয়গুলো হলো যে এভাবে মানে আউট অফ কনটেক্সট, আমি তো কোর্ট দেখলে পরে এটার ব্যাপারে মন্তব্য করাটা খুব কঠিন, কারণ প্রত্যেকটা বক্তব্যেরই কিন্তু একটা কনটেক্সট থাকে। এই কনটেক্সটটা ছিল সো যে সঙ্গীত এজন্য শিক্ষা আমি বাতিল পুরো করতে, মানে বক্তব্য না শিক্ষক জেনে বাতিল এটার করতে হবে, ব্যাপারে আমি, জি, সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল করতে হবে, এই কনটেক্সটেই বলছেন যে শিশুরা, আমাদের শিশুরা হচ্ছে না, এটা আগামী শুধু দিনের শুধু পিলার। এটাই না, এখানে এখানে আরো কিছু আছে। সো মানে মোটা দাগে আমি আপনাকে এতটুকু এখানে বলতে চাই যে সঙ্গীত শেখানোটা জামাত ইসলামী মনে করে না যে বাংলাদেশের একেবারে প্রাইমারি লেভেলের শিশুদের জন্য একটা বড় প্রায়োরিটি। তার চেয়েও বড় প্রায়োরিটিটা হলো যে নীতি কিন্তু এই নৈতিকতার শব্দগুলো শিক্ষা থেকে দেওয়া সমস্যা এবং দেখেন, প্রযুক্তির শিক্ষা দেওয়া। বুঝতে পেরেছি, এটা মানে বড় প্রায়োরিটির এটা কথা বড় আপনি বলছেন। প্রায়োরিটি। আমরা সেকুলারিজম, লেটস লেটস ইনক্লুসিভ, প্লুরালিজম, ট্রান্সজেন্ডার, এই শব্দগুলো বললে এগুলো বলার অধিকার কেন থাকবে না? এগুলোতে সমস্যা কি? না, এদিকে এই বিষয়টা খুবই ব্যাপক বিষয়। সো আপনি আমাকে আজকে যদি টাইম দেন আরো 1 ঘন্টা এই বিষয়গুলো দিয়ে আমরা কথা বলবো। কিন্তু বিষয়গুলো হলো যে এই কথাগুলা মানে এই টার্মিনোলজিগুলোর মধ্যে কিছু কিছু টার্মিনোলজির অ্যাবিউজ বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি। সো গোলাম পরোয়ার সাহেব কোন কনটেক্সটে কথাগুলো বলেছেন, আই হ্যাভ টু লিসেন টু দ্যাট স্পিচ। ওভারঅল বাংলাদেশে যেই যেই অর্থে সেকুলারিজম ব্যবহার করা হয়, আ- আমরা কিন্তু আমরা আমেরিকাতে থাকি, আমেরিকাতে সেকুলারিজমের ব্যবহারটা টোটালি ডিফারেন্ট। আমেরিকাতে সেকুলারিজম শব্দের অর্থ হলো ইনক্লুসিভ, আপনি সবাইকে অ্যাকোমোডেট করবেন। কিন্তু বাংলাদেশে সেকুলারিজমকে এন্টাই রিলিজিয়ন হিসাবে অধিকাংশ ক্ষেত্রে প্লেস করা হয়, এবং পার্টিকুলার একটা রিলিজিয়নের এগেনস্টে। সো এই বিষয়গুলো প্রত্যেকটা কথার একটা, এবং আরও বলে রাখি যে ইভেন আপনি ইউরোপের বিভিন্ন দেশে সেকুলারিজমের অ্যাপ্লিকেশন কিন্তু ডিফারেন্ট। আপনি দেখেছেন যে ফ্রান্সে সেকুলারিজমের নামে আপনার মানে মহিলাদের, মুসলিম মহিলাদের হিজাব পরা, নিকাব করা, এটার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়, উইচ আমেরিকান সেকুলারিজমের ডেফিনেশনে যেটা কোনো সময় করা হবে না। সো এটার যে অপপ্রয়োগ করা হয় এটা নিয়ে জি, হয়তো তিনি বলেছেন, বাট আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড জি, নিশ্চয়ই দ্য অপপ্রয়োগ, হোল এটা কনটেক্সট। সঠিক অর্থ কি সেটা হতে পারে, কিন্তু মানে এই সমস্যাগুলো মানে এই কথাগুলো বলার অধিকারই নাই, এগুলো বললে যৌনতা শেখানো কিভাবে হবে? আমি না, না, একটা এটা কোনোভাবে এটা স্পষ্ট মানে করি। এই কথাগুলো আমি যেটা বললাম যে তিনি কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি বলেছেন, আহ, এবং এবং আমি দুজনই জানি যে অনেক সময় যে কথা বলা হয় না সংবাদপত্র সেটাও প্রচার করে আমি দেয়, একদম আবার অনেক আমি সময় তার যে কথা কথা থেকে বলা শুনে, হয় আমি এই জন্য কোনো সেটাও প্রচার করে না। পত্রিকা থেকে দেখে করছি না, আমি একদম তার পুরো বক্তব্যটা শুনছিলাম। তিনি না, না, আজকের শিশুরা আগামী দিনে বড় হয়ে সরকার প্রধান, বিচারপতি, এই না, সব ওটাও হবে, ওটাও এবং বুঝলাম, আজকের কিন্তু আমি শিশুদেরকে এগুলো আমি শেখালে যেটা আসলে শুনিনি সেই ব্যাপারে আমি জি, কমেন্ট করতে কমফোর্টেবল আমি ফিল করি না। আপনাদের বাট আমি নারী আপনাকে নীতিটা মোটা কেমন দাগে হবে যেটা বলছি যে ডক্টর নকিব? আপনাদের সঙ্গীতের ব্যাপারে জামাতের প্রায়োরিটিটা হলো যে নীতি নৈতিকতার শিক্ষাটা বেশি প্রয়োজন বলে জামাত মনে করে, এবং কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা যেটা জি, স্পষ্ট আমাদেরকে সেটি কম্পিটিটিভ প্রায়োরিটি। করবে, এই বিষয়গুলো আরো জি, ইম্পর্টেন্ট। এই কারণে আপনাদের ইটস অল অ্যাবাউট আপনাদের প্রায়োরিটি। আপনাদের নারী নীতি নিয়েও একটু প্রশ্ন আছে, আপনারা আসলে কেমন চাবেন? যেমন কদিন আগে জামাতের আমির বলছিলেন যে 5 ঘন্টা নারীর কর্মঘণ্টা, আপনারা ক্ষমতায় গেলে 5 ঘন্টা হবে। আহ, জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ, তাকে একটা টক শোতে বলতে শুনছিলাম যে জামাত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচ গান করবে, মানে শুধু নারীদের সামনেই করবে। তাহলে কি আমরা নাটক সিনেমা যা দেখছি তা সেরকম হবে না? বা নারীর কর্মঘণ্টা সব মিলে আপনাদের নারী নীতিটা একটু সংক্ষেপে বলবেন।
তো শারমিন আপা, আপনাকে যদি আপনার যদি ছোট বাচ্চা থাকে, আপনাকে যদি আপনার 8 ঘন্টার জায়গায় আপনাকে রিলিফ দেওয়া হয় 3 ঘন্টা, এটা কি আপনি অপছন্দ করবেন? সেটা তো ছোট বাচ্চা থাকলে, কিন্তু নারীর কর্মঘণ্টা, ছোট বাচ্চা থাকলে নারীর তো কর্মঘণ্টা একটা 6 মাসের এখানে একটা একটা সময় প্রবলেমটা থাকে তাদের। এখানেই যে উনি তো এই বক্তব্য, ডক্টর শফিক সাহেব যখন এই বক্তব্যটা দিয়েছেন, তিনি তো আমেরিকাতে দিয়েছেন, তাই না? তিনি এই বক্তব্যটা দিয়েছেন নিউ ইয়র্কে। তিনি যখন তার রিসেপশন ছিল, তিনি তো নারীর কর্মঘণ্টা বলেননি। কি মানে বলেছেন? প্রবলেমটা তো এখানেই যে এজন্যই আমি গোলাম পরোয়ার সাহেবের বক্তব্য নিয়ে আমি কথা আমি বলতে রাজি আপনাকে হইনি, যে পাঠিয়ে দিই, বিকজ আপনি পুরোটা শোনেন, কারণ ওই বক্তব্যটা আমি বিকজ পুরোটা বিকজ শুনেছি। না, আমি ওটাই বলছি যে আপনি আপনি নারীর কর্মঘণ্টা বলছেন, কিন্তু আমি তো ছিলাম একটু স্পষ্ট যখন করবেন প্লিজ। যখন ডক্টর শফিকুর রহমান সাহেব কথাটা বলেছেন, তিনি এটা বলেছেন যে যেই নারীদের ছোট সন্তান আছে তাদের জন্য একটা রিলিফ দেয়, ইটস এ রিলিফ। এটা নারীর কর্মঘণ্টা কমিয়ে নারীকে ওয়ার্ক ফোর্সে রিলেভেন্ট করা এটা না, ইটস এ বেনিফিট। আপনি বেনিফিট কেন নেবেন না? এটা নারী বান্ধব হওয়ার কথা। তাকে নারীদের পক্ষ থেকে এটাকে ওয়েলকাম করার কথা। কিন্তু আমরা দেখছি যে জিনিসটাকে টুইস্ট করে এটাকে এমনভাবে ন্যারেটিভটা আচ্ছা, প্রচার করা তার হচ্ছে মানে বিষয়টা কি যে এরকম? জামাত তার ইসলামী মানে আপনার নারী কাছ থেকে বান্ধব তাহলে না, আপনার তারা কাছ থেকে তাহলে নারীদের, স্পষ্ট হই, আপনি ছিলেন সেখানে, মানে ছোট শিশু শুধুমাত্র যেই নারীদের আছে সেই নারীদের যে কর্মঘণ্টা নারীরা 5 ঘন্টা। তাদেরকে এটা একটা ব্রেক দেওয়া হবে, এবং এটা এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমি কত ছোট শিশু, আপনার মানে এখান কত ছোট শিশুর জন্য আসলে, এটা শিশুর উই মায়ের ক্যান জন্য? টক অ্যাবাউট দ্যাট। একটা নীতি তো যখন যখন একটা নীতি মানুষের সামনে আনা হবে, যখন এটা ইমপ্লিমেন্ট করা হবে, তখন অবশ্যই আচ্ছা ইট উইল বি ডিসকাসড উইথ স্টেক হোল্ডার্স। আচ্ছা আচ্ছা, স্পষ্ট। কিন্তু মোটা দাগে জামাতের যেই পলিসিটা, সেটা হলো যে যেই নারীদের শিশু সন্তান আছে, সো এই বয়স সীমা নিয়ে কথা হতে পারে, জি। এটা 2 বছর, 3 বছর, 4 বছর, যেটাই হোক না কেন, এটা নিয়ে আচ্ছা, ডেফিনেটলি তার মানে দেয়ার এটা ক্যান বি এখনো ডিসকাশন। স্পষ্ট হয় না, আপনাদেরও কিন্তু এখনো নীতিতে নিতে প্রিন্সিপালটা বাকি। হলো যে নারীরা অনেক সময়, যেটা আমরা যদি দেখি যে সুইডেনে কিন্তু এটা করা হয়েছে, মানে নারীদের 8 ঘন্টাকে 25% কমিয়ে দেওয়া হয়েছে আনটিল দ্য চাইল্ড টার্নস 8। জি, আপনি এটা বলছেন হলো সেটি ওয়ার্ক আসলে, লাইফ সেটি ব্যালেন্সের আসলে জন্য। আপনারা নীতিটা পরবর্তীতে আলোচনা করে কৌশলটা নেবেন যে কত ছোট না, বাচ্চা। মানে মোটা দাগে নীতিটা হলো যে নারীরা যাতে করে কমফোর্ট ফিল করে, তাদের উপরে চাপটা কমে যায়। কারণ একজন নারী যার জি, ছোট সন্তান আমার আছে, মনে হয় বিষয়টা তার স্পষ্ট। কর্মক্ষেত্রে সাথে সাথে তার ওয়ার্ক লাইফ যেই জি ব্যালেন্সটা, এটা জি। একটু ইম্পসিবল আর হয়ে আর যায়। আর নারীরা যে, মানে যদি বলি যে সংস্কৃতি অঙ্গনের যে জায়গাগুলো, নাচ গান, সেই এটা সব এটা জায়গা। এবং এখানেও আমি বলবো যে এটা 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 মানে কবির সাহেব হ্যাজ টু রেসপন্ড টু দ্যাট। এটা জামাতের কোনো এই সাংস্কৃতিক বিষয়ে এ ধরনের কোনো পলিসি জামাত ইসলামের নেই। যেভাবে সো নাটক এটা সিনেমাগুলো চলছে আমাদের দেশে, সেভাবেই চলতে পারবে। অবশ্যই অবশ্যই সেগুলো চলবে। এটা এখানে তো মানে বিষয়গুলো হলো যে, মানে আহ, এই প্রশ্নগুলা করা হয়। আমি আমি আপনাকে দোষারোপ করছি না, কিন্তু আমি আপনাকেও মানে এগেন মানে আমি এইভাবে বলছি না, কিন্তু আপনি দেখেন যে জোহরান মামদানিকেও জিজ্ঞাসা করা হয় যে নিউ ইয়র্কে তুমি মেয়র হলে কি মহিলারা পরের দিন থেকে বোরকা পরে বের হবে কিনা। কারণ এই প্রশ্নগুলার সাথে একটা ইসলামোফোবিক কনোটেশন রয়েছে, যেটা আমরা অনেক সময় বুঝি না। সো আপনি এই এই সংস্কৃতির প্রশ্ন তো আওয়ামী লীগকে করবেন না, কিংবা বিএনপিকে করবেন না, আপনি জামাতকে কেন করবেন? জামাতের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, জামাত তো বাংলাদেশে ভেসে আসেনি গত কারণ 54 বছর ধরে। আওয়ামী লীগ আমাদের বিএনপি আসলে মানে বিশেষ কিছু বলে না। না না, বিষয়গুলো হলো, আমি আপনারা ওই বলেন জন্যই বিশেষ বলছি যে কিছু, যেটা আমরা বুঝি না। জোহরান মামদানিকে প্রশ্ন করা হয় যে ইফ ইউ আর ইলেক্টেড মেয়র, আর ইউ গোয়িং টু ফোর্স এভরিবডি টু ওয়্যার বোরকা? করা হয়েছে, আপনি দেখেছেন, হ্যাঁ, তাই সমস্যা না? নেই, তিনি So, স্পষ্ট করবেন যে না, তো আমরা এটা করব না, বা হ্যাঁ আমরা না, করব। কিন্তু কোশ্চেনটা হলো যে ওয়াই উড জোহরান এই প্রশ্ন এই কোশ্চেনটার মধ্যে ইজ ইটস নট এ নর্মাল কোশ্চেন, ইটস এ ইসলামোফোবিক কনোটেশন আছে এগুলার মধ্যে। সো সেটাই মানে এই প্রশ্নগুলার কারণ আমরা আসলে বুঝি না অন্তর্নিহিত আপনারা উদ্দেশ্য কেমন হলো শরিয়া যে আইন বাস্তবায়ন করবেন, ইসলামের সাথে আমরা আসলে সেটা জামাত বুঝি না। ইসলামী যেহেতু একটা ইসলামপন্থী দল, ইসলামের সাথে সংস্কৃতি যায় না, ইসলাম একটা ব্যাকওয়ার্ড বিষয়, এই ধরনের কিন্তু একটা আন্ডারলাইং অ্যাজাম্পশন আছে, উইচ ইজ ভেরি প্রবলেম্যাটিক। আপনারা বোঝাতে পারেন নাই তাহলে সেটা আমাদেরকে, মানে আপনারা শরিয়া আইন কিভাবে জারি করবেন, কোন আইনটা জারি করবেন, কিরকম আপনাদের আইন হবে, আমরা আসলে ঠিক বুঝতে পারি না, তো এই জন্য না, প্রশ্নগুলো এটা করি। এটা বুঝতে না পারার কারণ হলো যে জামাত ইসলামীকে নিয়ে আপনাদের পড়াশোনা না করা। জামাত ইসলামীর আপনারা যদি দেখেন যে জামাত ইসলামীর লিটারেচার রয়েছে, দেয়ার ইজ অ্যাবান্ডেন্স অফ আমরা আসলে খুব রিডিং। সো পড়াশোনা এগুলো করে কাউকে আপনারা, বুঝি না। আমরা হ্যাঁ, কথা শুনে এভাবেই বোঝার চেষ্টা করি, মানে এটা আমাদের জাতিগত না, বিষয় আমাদেরকে বুঝি। তো বিষয়টা হলো যে হতে পারে। এই যে আপনি আমাকে আজকে ডাকলেন, বিগত 54 বছরে এই 5ই আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলামীকে তো মিডিয়া থেকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল। সুতরাং আপনারা এই মানে এখন এই যেমন আওয়ামী লীগ এনগেজমেন্ট, ব্ল্যাকআউট বাংলাদেশের মেইন স্ট্রিমে নাই।
জি। আওয়ামী লীগ যেমন মেইন স্ট্রিমে যেতে পারে না এখন, তাদেরকে ব্ল্যাক আউট করে না, আওয়ামী লীগ তো বাংলাদেশে নিষিদ্ধ একটা সংগঠন। নিষিদ্ধ সংগঠন, হত্যাযজ্ঞের সাথে জড়িত সংগঠনকে আপনি কেন নর্মালাইজ না, করবেন? নিষিদ্ধ সংগঠন না, তাদের জার্মানিতে কার্যকলাপ নাৎসি নিষিদ্ধ, পার্টিকে তো আপনি নর্মালাইজ করতে পারছেন না। সো তাদের কার্যকলাপ যারা নিষিদ্ধ। গণহত্যার সাথে সরাসরি জড়িত, ফোনে গণহত্যার নির্দেশ ওই দিচ্ছে, যে আপনি তাদেরকে আপনি বলছিলেন কেন না, আপনি বলছিলেন না, একদম আপনার সাথে একমত, মানে সেই নির্দেশনাগুলো আমরা শুনেছি, সেটা নিয়ে তর্ক নাই, কিন্তু ওই যে আপনি বলছিলেন না যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, যা না, হোক। কিন্তু দেয়ার আর এভিডেন্স। আপনি 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 জি কোর্টের আপনি কোর্টের মাধ্যমে প্রমাণিত হননি, কিন্তু আপনি তো আপনার চোখের সামনে হত্যা হয়েছে, আপনি তো এটা দেখেছেন। জি, সো এরকম দ্য আবার অনেকে অনেক কিছু ট্রায়াল দেখেছে, প্রসেস ইজ ডক্টর গোয়িং অন। নকিব, আসলে সেই বিষয়ে আজকে আর নাই যাই, অনেকে অনেক কিছু দেখেছে, আমি না, দেখি নাই, না, আপনি বিষয়টা দেখেছেন, হলো আমি। যে এগুলা নর্মালাইজ তো করার কোনো উপায় নাই। লেটস ওয়েট আনটিল দে আর এক্সোনারেটেড। তারা যদি অপরাধ না করে থাকে এবং কোর্টের মাধ্যমে এটা প্রমাণিত হয়, দে কিন্তু উইল তার কাম ব্যাক। আগেই তারা কিন্তু নিষিদ্ধ, তারা, জি, তার তার আগেই আগ তাদের পর্যন্ত কার্যকলাপ অবশ্যই। নিষিদ্ধ। এবং আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু এই বিচার প্রক্রিয়া পর্যন্তই নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগের নিষিদ্ধটা কিন্তু অ্যাবসলিউট না, এই বিচার প্রক্রিয়া পর্যন্ত। সো ইউ হ্যাভ টু গিভ পিপল দ্যাট স্পেস, যে একেবারে দগদগে ঘাড় মতো, যে কারণ বিষয়গুলো তো, এই গণহত্যাটা আপনারা আমার চোখের সামনে সংগঠিত হয়েছে। ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সরাসরি দেখেছি এই গণহত্যা হতে। সো এটা তো লুকানো কোনো কিছু না, এটা তো আরেকজন বইয়ে লিখে দিচ্ছে, সেখান থেকে আমরা পড়ছি না। জি সো এই দগদগে ঘাস শুকানোর জি, আগ সব পর্যন্ত তো আপনি গণহত্যাই আওয়ামী আসলে লীগকে, কারো না কারো চোখের সামনে, ওই কোনো সময় হয়তো আমরা ছিলাম, কোনো সময় আমরা ছিলাম না, কোনো সময় হয়তো থাকবো না, ভবিষ্যতেও যদি হয়। আজকে আর আলোচনা দীর্ঘায়িত না করি, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, অনেকটা সময় আলোচনা হয়ে গেল, এতটা সময় হওয়ার কথা ছিল না। ডক্টর নকিব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ অনেক শারমিন ধন্যবাদ, আপা। আপনি আমাকে অনেকটা সময় দিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দর্শক।